জি স্যার, আমরা হচ্ছে ফেসবুক লাইভে আছি এবং রেকর্ড চলছে স্যার। সবাই একটু মিউট করে ফেলতে হবে। স্যার আনমিউট করতে হবে স্যার আপনাকে। মিউট অবস্থায় ছিল। আচ্ছা, ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম এন্ড শুভ সকাল। আমরা আজকের এই এজেন্ডার এই এপিসোডে জুম এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা জড়িত আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশেষ করে আজকে আমাদের অতিথি যারা প্যানেলিস্ট তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমাদের সাথে আছেন কৃষি বিজ্ঞানী প্রফেসর আব্দুল সত্তার মন্ডল, আমাদের সাথে আছেন শিল্প খাতের কর্ণধার বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আনোয়ারুল আলম পারভেজ, আমাদের সাথে আছেন জ্বালানি খাতের অন্যতম ব্যবসায়ী সৈয়দ মাহমুদুল হক, আমাদের সাথে আছেন পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ নাজমুল হক, এবং আমাদের সাথে আরো আছেন পদ্মা অয়েলের বর্তমান চেয়ারম্যান এবং ফর্মার এনার্জি সেক্রেটারি এ কে এম জাফরুল্লাহ খান। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু বুঝতেই পারছেন, জ্বালানি নিয়ে, এবং আমরা প্রশ্ন রেখেছি আমাদের অর্থনীতি কি জ্বালানির ফাঁদে বন্দী হয়ে পড়ার ঝুঁকিতে পড়েছে কিনা। এই প্রশ্ন রেখেই আমরা এর নানা দিক আলোচনা করার চেষ্টা করি। আমি শুরু করতে চাই প্রথমে নাজমুল হক, আপনাকে দিয়ে শুরু করতে চাই, কারণ আমরা এই বর্তমান সংকটের অন্যতম একটা চেহারা ছিল পাম্পে তেল নিতে আসা দীর্ঘ লাইনের বিষয়। কিন্তু হঠাৎ করে দেখা গেল ঢাকা শহরে অ্যাটলিস্ট এই লাইনগুলো আর সেইভাবে দেখা যাচ্ছে না। এখন কি আমাদের সরবরাহ ব্যবস্থা কি তার যে সংকট সেটা কি কেটে উঠেছে? এটা কি শুধু ঢাকাতেই এই লাইনগুলো উধাও হয়ে গেছে, নাকি দেশের অন্যান্য অঞ্চলেও এখনো ওই লাইনের যে দীর্ঘসূত্রিতার সমস্যার মধ্যে আমরা আটকে আছি? আপনি যদি আপনার প্রারম্ভিক এই প্রশ্নের কিছু উত্তর দিতে পারেন। নাজমুল হক সাহেব, ওনাকে আনমিউট করো। নাজমুল হক সাহেবকে আনমিউট করতে হবে। এখন হয়েছে? এখন আপনি বলতে পারেন। আচ্ছা, আমি তো আমাকে দেখতে পাচ্ছি না অবশ্য, শুধু আপনাকেই দেখতে পাচ্ছি, অন্য কাউকে দেখতে পাচ্ছি না। আপনাকে দেখতে পাচ্ছি আমি। বল। এনিওয়ে, ধন্যবাদ সবাইকে। আর দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা। আমার যারা সাথে আছেন আমার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি একটি অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন করেছিলেন, সেটা হলো যে এখন লাইন নাই। আহ আমি যদি একটু পেছন থেকে শুরু করি তাহলে ভালো হবে। 28 তারিখ যখন যুদ্ধ শুরু হলো, 28শে ফেব্রুয়ারি, তো এরপরে 2-3 তারিখ পর্যন্ত মোটামুটি ঠিকই ছিল, কিন্তু 4 তারিখ থেকে আমাদের পাম্পগুলোতে হুমড়ি খেয়ে সব লোকজন পড়লেন, গাড়ি মোটরসাইকেল দীর্ঘ লাইন, এবং 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমরা যে সাধারণত আমাদের স্বাভাবিক সময়ে যে বিক্রয় তার প্রায় 2.5 গুণ হয়ে গেল। 2.5 গুণ। তো এই আমরা তাহলে একটু একটু ইন্টারভিউ, তার মানে এটা কি সেই প্যানিক বাইং এর একটা বিষয় ছিল? জি, জি, সম্পূর্ণ প্যানিক বাইং এর বিষয় ছিল। আমরা আমরা নিজেরাও খুব সমস্যায় পড়ে গেলাম, কারণ আমাদের তো শিফটিং ডিউটি। সাধারণত সব পাম্পগুলোতে, যেগুলো হাইওয়ে পাম্প সেগুলো ছাড়া সব পাম্পে 2 শিফটে ডিউটি হয়, হাইওয়ে গুলো 3 শিফটে হয়। তো আমাদের দেখা গেল যে আমাদের এক শিফটে যে কয়জন লোক, সেই কয়জন লোক সাপ্লাই দিয়ে কুলাতে পারছে না। পরে আমরা 2 শিফটের লোক দিয়ে একসাথে করে দিলাম এবং বিরতিহীন ভাবে সকাল থেকে সন্ধ্যা রাত্র পর্যন্ত চালাতে লাগলাম। 8 তারিখে গিয়ে গভর্নমেন্ট এই জিনিসটা হিসাব করলো যে তাদের তো তেল প্রায় 3 গুণ চলে গেছে। তখন গিয়ে ওনারা একটা রেশনিং এর চিন্তা করলেন। তো রেশনিং করলেন, সেটাও দীর্ঘস্থায়ী হলো না। অল্প কয়েকদিন পরে এটা নিয়ে মিডিয়ায় কথাবার্তা হলে ওনারা রেশনিংটি উইথড্র করলেন,
কিন্তু ওনার রেশনিং এর ব্যাপারে বললেন যে এখন আর কোনো রেশনিং নাই, যে যা খুশি তেল নিতে পারবেন। এটা বলে দেওয়ার পরে দেখা গেল যে পাবলিকদের ভিতরে ওই যে প্যানিক বাইং যে টেন্ডেন্সিটা ছিল সেটার সাথে আরো একটা টেন্ডেন্সি আসলো, হোল্ডিং টেন্ডেন্সি, হোল্ডিং করা শুরু করলো। সেটা নিশ্চয়ই পাবলিক করছিল না, সেটা মনে হয় কোনো ব্যবসায়ী মনে করছিল। না, আসলে আসলে ব্যাপারটা হয়েছে কি, আমরা তো সারাদিনই তেল বেচি, মোটরসাইকেলকে দেখছি আমরা শেয়ার রাইডিং যারা করেন তারা 100-200 টাকার বেশি তেল নিতেন না, আর যারা সাধারণ বাইকার তারা তেল নিতেন সর্বোচ্চ 300-500। ট্যাঙ্কি ফুল মোটরসাইকেল 1% ছিল না। কিন্তু যখন এটা আরম্ভ হলো তখন দেখা গেল যে ট্যাঙ্কি ভরে তেল নিচ্ছে, দেখা গেল যে বিকেলে উনি আবার আসছেন। তো একটা ট্যাঙ্কি ফুল তেল নিলে মোটরসাইকেল তার মিনিমাম 7 থেকে 10 দিন চলার কথা, কিন্তু উনি আবার তেল নিতে আসলেন কেন? এরপরে আরো 4-5 দিন পরে দেখতে পেলাম যে বিভিন্ন দোকানে, খুচরা দোকানে, হ্যাঁ, মুদি দোকানে বা ওই চার দোকানে লুকিয়ে তেল বিক্রি করতেছে, এটাও মিডিয়া আসলো। আমরা আমি একটু আপনাকে আমি বোঝার জন্য, তার মানে জি একটা হচ্ছে প্রথমে প্যানিক বাইং এর একটা সমস্যা ছিল, আপনাদের জি যা নর্মালের চেয়ে 2.5 গুণ বেশি আপনাদের দিতে হচ্ছিল। জি 4 দিন। পরবর্তীতে রেশনিং এর সিদ্ধান্তে যখন সরকার নেয়, তখন এই প্যানিক বাইং ছাড়াও একটা মজুতের ব্যাপার গেল। এই মজুতের ব্যাপারটা ওই ভোক্তা পর্যায়েও ছিল, আবার যারা এই ধরনের এই যে অবৈধভাবে একটু ইয়ে করাটা, ব্যবসায়ীদের মাঝেও আছে, ব্যবসায়ীদের মাঝেও ছিল। দুটাও ছিল। ওকে, হ্যাঁ বলেন, আপনি বলেন। হ্যাঁ, তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট করলেন কি, সাপ্লাইটাকে কুইজ করে দিলেন। ওনারা 25 এর এপ্রিল মাসে যেই রকমের সেল ছিল যেই পাম্পের, ঠিক ওই সেলটাকে ওনারা ওই লিফটিং দিলেন, এর বেশি ওনারা দিবেন না। কিন্তু চাহিদা তো তখন বেশি, যেই কারণে এই লাইনটা হয়েছিল। আচ্ছা, তো এই লাইন যখন হলো, এটা কমার জন্য একটু জাস্ট এর জন্য, সো আপনার 25 এপ্রিলে সরকারি সিদ্ধান্ত নিল যে একটা সাপ্লাই স্কুইজ করলেন আপনাদের পাম্পের গুলোর উপর, তাই তো? জি জি আচ্ছা, জি আচ্ছা, জি জি। হ্যাঁ বল। পেট্রোল পাম্পের মানে এটা অঘোষিত রেশনিং বলা চলে। আচ্ছা, এটা তো করে দেওয়ার ফলে হলো কি, পাম্পগুলো দেখা গেল যে 25 এর এপ্রিলে ঢাকা শহর সহ সব শহরেই মোটামুটি আনরেস্ট ছিল। ওই অবস্থান ধর্মঘট, অবরোধ, মিছিল, মিটিং এগুলো চলছিল। তো তখন সেলের সাথে তো 26 এর সেল মিলালে চলবে না, এখন তো সব ফ্রি মুভমেন্ট করছে। তো চাহিদা তো এমনিতেই বেশি, তার মধ্যে আবার ওই যে প্যানিক বাইং টেন্ডেন্সি, হোল্ডিং টেন্ডেন্সি, তারপরে আপনি ধরেন চোরাই ভাবে তেল বিক্রি করা, এগুলা তো ছিলই। তো এখন আমি এটা বারবার বলতেছিলাম ওনাদেরকে, সরকারের সংশ্লিষ্ট যাদের সাথে আমাদের কথাবার্তা হচ্ছিল, মিডিয়াতেও বলতেছিলাম। তো সব জায়গায় আমাকে প্রশ্ন করছিলেন যে এটা কমবে কিভাবে, মিডিয়ার লোকজন, যে এটা কমবে কিভাবে। আমি বলতেছিলাম যে সাপ্লাই বাড়াতে হবে। তো অনেকে এর মধ্যে আমার পরামর্শ দিচ্ছিলেন, সেটার মধ্যে হলো যে দাম বাড়ালে হয়তো এটা কমে যাবে। আমি ওটার সাথে দ্বিমত পোষণ করছি যে দাম বাড়ানোর ব্যাপারটা দেশের অর্থনীতির সাথে সম্পৃক্ত। এই লাইন, দীর্ঘ লাইন, মানুষের এই চাহিদা, এটা কমার মধ্যে যার তেল লাগবে সে তেল কিনবেই। এটা আমি বলতেছিলাম 15-20 দিন পরে। তো 18 তারিখে ওনারা, এপ্রিল 18 তারিখে সরকার 20 টাকা পার লিটার, 15 টাকা পার লিটার এটা বাড়ালেন। এবং আমি একটু জাস্ট আপনাকে ইয়ে করি, তো আপনারা যারা মাঠে ম্যানেজ করছেন পাম্পের মাধ্যমে, আপনাদের পরামর্শ ছিল সাপ্লাই বাড়াবার দিকে নজর দেওয়া। পরামর্শটা ওনারা আমার সাথে করেন নাই, আমি যা বলার শুধু আমি বলছি আপনার পরামর্শ বলতে ওনাদের নয়, আপনার তরফ থেকে এখনো বলছেন যেটা, কিন্তু সরকার সিদ্ধান্ত নিল ওই দাম বাড়িয়ে চাহিদাকে কন্ট্রোল করা, তাই তো? এখন দাম বাড়িয়ে চাহিদা কন্ট্রোল করার জন্য নিছেন না দেশের অর্থনীতি সেভ করার জন্য নিছেন, আমি ঠিক এটা বলতে পারবো না। বুঝতে পারছি, হ্যাঁ, ওকে। কিন্তু এক্সপেকটেশন ছিল সবারই, এমনকি মিডিয়ার এক্সপেকটেশন ছিল দাম বাড়ালে কমে যাবে এই লাইন। তা 18 তারিখে দাম বাড়ালো, 23-24 তারিখ পর্যন্ত কমলো না। কিন্তু যখনই ওই যে আমি বলছিলাম যে সাপ্লাই বাড়াতে হবে, তখন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটা নির্দেশ, হয়তো ওইখানে মিটিং হয়ে একটা সিদ্ধান্ত হয়েছে যে 20% অক্টেন পেট্রোল ডিজেল 50% বাড়াতে হবে। এইটা বাড়ানোর 2 দিনের মাঝে লাইনটা কমে গেল। আর এখন তো লাইন তো দূরে থাক, পেট্রোল পাম্পে কাস্টমার পাওয়া যাচ্ছে না, কারণ ওই যে হোল্ডিং করেছিল যে তেলগুলা, ওগুলো এখন খরচ হচ্ছে। আচ্ছা, নাজমুল হক সাহেব, আপনাকে একটা প্রশ্ন করি। আমরা তো ঢাকার চিত্রটা দেখছি, লাইন নাই, কিন্তু আপনার ঢাকার বাইরে, কারণ গতকাল আমরা একটা খোঁজ নিলাম যে ঢাকার বাইরে কি একই অবস্থা দেখতে, না ওখানে আবার এই লাইনের সমস্যা রয়েছে? ওখানে লাইন আছে, কিছুটা কমেছে,
মানে কিন্তু লাইন ওইখানে তার মানে সাপ্লাই যে যোগান দেওয়ার বিষয়টা ওইখানে অত বেশি জোরালো ভাবে হয় নাই, আপনাদের ঢাকার মধ্যে যা হয়েছে, এটা কি সম্ভবত ঠিক হবে? সম্ভবত এর কারণ হচ্ছে আরো একটা কারণ আছে, যে গ্রামে গঞ্জে যে সমস্ত পেট্রোল পাম্প গুলো আছে ওই পাম্প গুলোতে সে মানে সাপ্লাইটা এখনো নর্মাল পর্যায়ে যায়নি। তো ওই গাড়িগুলো তো সব একই জায়গায় ভিড় করছে, যে কারণে ওইদিকে লাইনটা কমছে না। তার মানে এটা একটা ল্যাগ ইফেক্ট, এটা একটা সময় জি লাগবে এটা ইয়ে হওয়ার জন্য। আচ্ছা, জি অসংখ্য ধন্যবাদ নাজমুল সাহেব, আপনাকে আবারও আমরা আলোচনায় নিয়ে আসবো এবং আমরা বাস্তবতাটা বুঝলাম অ্যাকচুয়ালি কিভাবে জিনিসটা ইয়ে হচ্ছিল। একটা শেষ প্রশ্ন আপনাকে রাখতে চাই যে মানে এই ধরনের এটা তো একটা ইয়ে হচ্ছে বড় ধরনের সংকট, সংকটের অন্যতম সমাধানের একটা ইয়ে থাকে যারা অংশীজন, যেমন আপনারা একটা বড় অংশীজন, আপনারা পাম্প ম্যানেজ করেন, আপনাদের সাথে সরকারের আনুষ্ঠানিক আলোচনার চ্যানেলগুলো কি বজায় ছিল বা আছে, বা এগুলো বলার আপনারা সুযোগগুলো কি পান আনুষ্ঠানিকভাবে? দেখুন, এই ধরনের সমস্যা বা যে কোনো সমস্যা তেলের ক্ষেত্রে হলে সরকার সবসময় মন্ত্রণালয় বিপিসি আমাদের সাথে বৈঠক করেছেন, বহুবার বৈঠক করেছেন, কথা বলেছেন, পরামর্শ চেয়েছেন। এবার এটি ব্যতিক্রম। এবার এই সমস্যা যখন মূলে আসলো তখন আমাদের সাথে তেমন কোনো আলোচনা হয়নি। ওনার ডাকেন বসেন না, আচ্ছা এটা একটু না। আশ্চর্য। আচ্ছা আচ্ছা, আপনাদের সাথে বসেননি actually। আহ অসংখ্য ধন্যবাদ। আমরা এখন একটু ইয়েতে যাই, আমি এ কে এম জাফরুল্লাহ খানকে নিয়ে আসতে চাই যে আপনার আপনি তো এখন পদ্মা অয়েলের চেয়ারম্যান এবং আপনি প্রাক্তন জ্বালানি সচিবও ছিলেন। আপনার কাছে প্রশ্ন যেটা রাখতে চাচ্ছি যে উনি যে ইয়েটার কথা বলেছেন, আহ, 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 যিনি আমাদের যে যোগানটাই ছিল একটা অন্যতম, যোগানটা বাড়ানো এটা ছিল অন্যতম একটা প্রয়োজন। তো এই যে যোগান বাড়ানোর প্রয়োজনটা, আপনি যে যে পদ্মা অয়েলের চেয়ারম্যান এবং আপনি বাজার এই যে আগে জ্বালানি খাত এটা আপনি হ্যান্ডেল করেছেন, এই এই বিষয়ে আপনার একটু মন্তব্য, বাস্তবতাটা কি, মাঠ বাস্তবতাটা কি ছিল বা এখন আছে। এবং আমি আমাদের টিমকে একটু অনুরোধ করব যিনি কথা বলবেন তার নামের পাশে তার পদবিটা একটু যেন দেখানো যায়। জাফরুল্লাহ খান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? এ কে এম জাফরুল্লাহ খান। হ্যাঁ হ্যাঁ জাফর, আমার প্রশ্ন শুনেছ আশা করি। হ্যাঁ, তো এখন এটা আমরা শুনছি, আমি নাজমুল সাহেব বক্তব্য শুনলাম। স্বাভাবিকভাবে আহ, কয়দিনের জন্য একটা মিসম্যানেজমেন্টের ব্যবস্থা হয়ে গেছিল, যে চাহিদা বেড়ে গেছিল, যোগান কম ছিল, যে কথাটা এখন বলা হলো সেটা। এবং হঠাৎ করে আবার এটা এই কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসলো। খুব বেশি যে যোগান বেশি বাড়ানো গেছে তা না, কারণ এটা আমার যে ধারণা, আহ, কিছুটা চাহিদা কমানো যোগান একটু কমানো হয়েছিল, রেশনিং যেটাকে বলা হয়, একটা পার্সেন্ট। কিন্তু বেশি ঝামেলা হচ্ছিল যে প্যানিক বাইং যেটাকে বলা হয়। যেমন উনি বললেন নাজমুল সাহেব, যে মোটরসাইকেল, এক মোটরসাইকেলে একদিনে যে তেল নিবে তা কদিন চলবে, কিন্তু একই দিনে দেখা গেলো যে বারো বারো তেল নিচ্ছে। এমন এমন নজিরও দেখা গেছে, মিনিস্ট্রি থেকে আমাদেরকে বলা হলো যে একই মোটরসাইকেল বা একই যানবাহন প্রতিদিনই 7 দিনেই, সপ্তাহে 7 দিনই তেল নিচ্ছে এবং সমান পরিমাণে তেল নিচ্ছে। কিন্তু জাফর, ন্যাচারালি আপনাকে আপনাকে একটু বলতে চাচ্ছি, এই যে প্যানিক বাইং জনগণ করলো, একই সাথে কয়েকটা জিনিস আমরা শুনলাম। প্যানিক বাইং জনগণ করলো, কিন্তু আমাদের নাজমুল হক সাহেব বললেন অবশ্য এইবারে সরকার ওই যে অংশীজনের সাথে যে আনুষ্ঠানিক আলোচনা সেটাতে আবার অত বেশি ইয়ে অগ্রগামী ছিলেন না। তো প্যানিক বাইং তো লিমিট করতে পারতো যদি যোগানটা তখনই বাড়িয়ে দেওয়া যেত, তাই না? না, যোগানটা বাড়িয়ে দেওয়ার ব্যাপার না, যোগানটা কমিয়ে দেওয়া হয়েছিল সামান্য এটুকু। কিন্তু যোগানটা যদি অ্যাজ ইট ইজ থাকতো, অনেকে বলেন যে ঠিক আছে, প্যানিক বাইককে মোকাবেলা করার জন্য কিন্তু যোগানটা কমিয়ে দেওয়ার দরকার ছিল। দরকার ছিল এই কারণে, তা না হলে তো সরকারের যে স্টকটা থাকে সেটা সামাল দিতে পারবে না, যে আচ্ছা, প্যানিক বাইং এর কারণে। স্টক ম্যানেজমেন্টের একটা ইস্যু। এখন যার ফলে সরকার যে মেজারগুলো পরে নিল, যে এই যে কিছুটা কন্ট্রোল করার জন্য, বিশেষ করে মোটরসাইকেল গুলোকে, তারা এই যে পাসবুক সিস্টেমের মতো একটা যে ইয়ে করলো, যে একটা মোটরসাইকেল কত তেল নিচ্ছে এবং সেটা পরে আবার আরেকবার নিচ্ছে কিনা চেক করার জন্য। এটা তো অনেক কাজ হলো, যার ফলে ওই বারে বারে ফিরে আসার এই প্রবণতাটা বন্ধ হয়ে গেল।
আর উম, একটা জিনিস হচ্ছে কি, ওই বাইরের তেল, উম, আমাদের ধারণা যে ঢাকার বাইরের পাম্পগুলোতে সাপ্লাইটা কম ছিল বিধায় বেশিরভাগই চলে আসছিল এই ঢাকা শহর থেকে তেল নেওয়ার জন্য, এবং স্পেসিফিক কয়টা পেট্রোল পাম্প থেকে। যেমন আমরা দেখলাম যেখানে যেখানে আর্মির ব্যবস্থাপনা যেটা ছিল, যে ট্রাস্ট ফিলিং স্টেশন বা আরো দু একটা এরকম ফিলিং স্টেশন যেখানে নির্বিচ্ছিন্নভাবে তেল দেওয়া হচ্ছিল, সেখানে কিন্তু প্রচুর লাইন। অনেক পাম্প ছিল যেখানে হয়তো তারা তেল আনছিল না, এবং এই তেলের ডিস্ট্রিবিউশনটা ওইভাবে ছিল না, যার ফলে ওই মিডিয়ার ফোকাসটাও ছিল ওই ওই যে কয়টা স্পেসিফিক পাম্পে যেখানে তেল দোকানটা ইয়েটা বেশি ছিল আর কি। তাও পরে এটাকে আমার ধারণা যে এই এই মেকানিজমের কারণে, চেক দেওয়ার কারণে এটা অনেক কমে গেছিল। তারপরে দামের বিষয়টা আসছে যে অনেকে বলা হয়েছিল যে প্রথম দিকে অনেকে হোর্ডিং করতেছিল, অবভিয়াসলি সবাই ধরে নিচ্ছিল যে দাম অবশ্যই বাড়বে। এই এই ধারণা থেকে অনেকে আবার যারা হোর্ডিং এর টেন্ডেন্সি ছিল তারা কিছু কিছু হোর্ডিং করছিল। তো সরকারও অপেক্ষা করতেছিল যে কতদিন দেখা যাক দাম না বাড়ে, এটাকে কতদিন রাখতে পারে। তো আলটিমেটলি সমন্বয় করার কারণে কিন্তু ওই বেশি নেওয়ার প্রবণতাটা কিছুটা কমে গেছে। না তো দুই কিন্তু দিক থেকে এই অ্যাপ্রোচটা হলো, নাজমুল একটা হাসান, হচ্ছে দাম দাম সমন্বয় করা, হ্যাঁ এবং আরেকটা হচ্ছে এই যে এই মেজারটা নেওয়া, যে এই যে চেক অ্যান্ড ব্যালেন্স, এটা এক একটা ট্রান্সপোর্ট কি পরিমাণ তেল নিচ্ছে এবং কতবার নিচ্ছে সেই জিনিসটা যখন একটা ইয়ে করা হলো, তখন থেকে কিছুটা এটা আচ্ছা, প্রবণতাটা কমে গেল। জাফরুল্লাহ এটা খান, আমার একটা ধারণা। প্রশ্ন থাকছে যে ওই আমরা নাজমুল হক সাহেব থেকে শুনলাম যে দাম বাড়ানোর ফলে ঠিক ডিমান্ডের উপর ওইভাবে কোনো প্রভাব পড়ে না, মানে সেখানে দাম বাড়াবার যৌক্তিকতাটা কি এস্টাবলিশ হয় সেখানে? কারণ দাম দাম বাড়ানোর বাড়ালে তো পরে, অ্যাকচুয়ালি একটা নক অন ইফেক্ট আছে ইনফ্লেশনের উপর। না দাম বাড়ানোর পরে ওই বিক্রি ওরকম ওই প্রভাবটার কথা বলছি না, সেটা হচ্ছে যারা হোর্ডিং করতেছিল যে বেশি দামে বিক্রি করবে, তাদের এই প্রবণতাটা কমে গেল। যে এই দাম, যেহেতু দাম বেড়ে গেছে, এখন আর এই হোর্ডিং করে আর বেশি দাম দিয়ে বিক্রি করার আর সুযোগ নেই, ব্ল্যাকে বিক্রি করার সুযোগ নেই। এইটা হয়তো বন্ধ হয়ে গেল আর কি। আপনার কিন্তু আপনাকে এখন আরেকটা প্রশ্ন করি, এটা তো এখন আমরা পাম্প বাস্তবতার যেটা দেখলাম, কিন্তু আপনি অ্যাজ এ হোল আমাদের এই যে সাপ্লাই চেইন যেটা আমরা যে সোর্সিং করি, আপনি পদ্মা অয়েল, আপনি জ্বালানি সচিব ছিলেনও, এই মুহূর্তের শুধু নয়, সংকটটা নয়, আপনার এই যে আমাদের জ্বালানি, এখানে তো কয়েকটা আছে, একটা আছে এলপিজি সিলিন্ডার, ওটারও তো দাম বাড়ানো হয়েছে তাই না? হুম। গ্যাস এবং ডিজেল এন্ড অকটেন, এগুলো প্রত্যেকটার ভিন্ন ভিন্ন ভোক্তা সর্ট অফ কমিউনিটি আছে, তাদের উপর ইম্প্যাক্ট করেছে। তো অ্যাজ এ হোল আমাদের যেটা বলা যায় যে এনার্জি সিকিউরিটি একটা দেশের, সেই দৃষ্টিকোণ থেকে আপনার কোনো বক্তব্য কি আছে এই মুহূর্তে? সেটা একটু শুনিনি, তারপরে উন্মুখ হয়ে না প্যানেল। এটা এটার জন্য যে জিনিসটা গুরুত্ব সহকারে আলোচনা আসছে সেটা হচ্ছে যে আমাদের মজুদ ক্ষমতা কি পরিমাণ আছে, কতদিনের জন্য আমরা মজুদ রাখতে পারি। কারণ এনার্জির এই এই যে দাম, এটা ইন্টারন্যাশনাল মার্কেটের সঙ্গে সমন্বয় করে আজ হোক কাল হোক বাড়াতেই হবে, কমাতে হবে, বাড়ানো কমানো এটা এই প্রক্রিয়া চলবে, এটার উপর অন্যভাবে কোনো কন্ট্রোল থাকবে না। কিন্তু আমি এই যতই দাম বাড়ুক বা কমুক, এই প্রোডাক্টটাকে এনশিওর করার জন্য আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে নিরবচ্ছিন্ন সরবরাহ। তার জন্য আমার প্রয়োজন হচ্ছে স্টক, মানে স্টোরেজ ক্যাপাসিটি। এখানে স্টোরেজ একটু ক্যাপাসিটি আপনাকে একটা একটা প্রশ্ন করছি। আমরা মধ্যে গণমাধ্যমে অনেকগুলো রিপোর্ট দেখলাম যে স্টোরেজে ওভারফ্লো করছে, কিন্তু সরকার সেটা সংগ্রহ করছে না। এটা কতটুকু, এটা কি একটা বাস্তব ছিল না, এটা কি বিষয় ছিল? না না, ওভারফ্লো করার মতো স্টোরেজ তো এখন আমার আমার তো ধারণা নাই যে এরকম এরকম আছে কিন্তু এরকম। কারণ যে পরিমাণ স্টোরেজ ক্যাপাসিটি আমাদের আছে সেই পরিমাণ তো আমাদের এখন আপাতত নাই। কারণ এখন আমার এই যে পাইপলাইনে যে তেলগুলো আসবে হ্যাঁ। আর বিক্রি হবে, কাজে এটা ওভারফ্লো করার মতো অবস্থা নাই আমাদের যে আচ্ছা, না ক্যাপাসিটি আছে। গণমাধ্যমে একটা আসছিল সেই জন্য যে, ঠিক আছে আপনি বলেন এনার্জি সিকিউরিটির দৃষ্টিকোণ থেকে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার কোন জায়গায় আছি আমরা, কি অবস্থায় আছি? হ্যাঁ, সেটা বলছি, সেটা হচ্ছে এখন আমার যে এই যে দৈনিক যে ডিমান্ডটা থাকে সেই অনুযায়ী আমরা 1 মাস বা 45 দিন বা 50 দিন বা 60 দিনের জন্য স্টোরেজ ক্যাপাসিটি আমাদের এখানে রাখা হয়। তো এইটাকে যদি আরো এনশিওর করা যায় যে ঠিক আছে, কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হয়তো কিছু কমছে, কোনো ইয়ে করছে, যেমন আমাদের এই ক্রুড আনি আমরা এটাকে প্রসেস করি, এবং সেখানে আমাদের একটা সীমাবদ্ধতা আছে। ক্রুড আমরা
সারা বছরে হয়তো এই 12-14 লক্ষ মেট্রিক টন আনতে পারি দুইটা সোর্স থেকে, কিন্তু আমাদের রিফাইন করার ক্ষমতা এর বেশি আর নাই। তো যদি কোনো কারণে একটা একটা ইয়ে হয়, অবস্টাকল হয়, তাহলে একটা মানে প্রতি মাসে আমাদের অন অ্যাভারেজ এই 1 লক্ষ মেট্রিক টন করে আসে। তো কাজে আমাদের 12 লক্ষ মেট্রিক টন 12 মাসে আসার কথা। একটা যদি ডিসরাপ্ট হয়, সেখানে আমাদের একটা সমস্যা হয়ে দাঁড়ায়। ইআরএল হয়তো বন্ধ হয়ে যায় বা শাটডাউন করতে হতে পারে বা এরকম কিছু। তো সুতরাং ওইটা একটা নিরবিচ্ছিন্ন সাপ্লাইটা থাকা দরকার, এটা ক্রুডের ক্ষেত্রে। আর রিফাইন্ডের ক্ষেত্রে তো যেটা আমরা দেখতেছি যে রিফাইন্ড আসছে, স্টক আছে, এবং এটা এখন যে বর্তমান পরিস্থিতি তাই জাস্টিফাই করে যে আমার প্রোডাক্টের ইয়েটাই সংকটটা তেমন নাই, কারণ যা আছে তা দিয়ে চলছে, এবং পাইপলাইন এগুলো আসছে, চট্টগ্রামে বিভিন্ন জাহাজ আসছে, ডেলিভারি হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আলটিমেটলি আরো সামনের ভবিষ্যতের জন্য আমার এই স্টোরেজ ক্যাপাসিটি যদি আমি আরো বাড়াতে পারি, তাহলে হয়তো এই আপৎকালীন সময়টার জন্য আমাদেরকে আমরা ইয়ে থাকতে পারি, সেফ থাকতে পারি, সেই জিনিসটা বলছি আর কি। এবং আপনি যেহেতু জ্বালানি সচিব ছিলেন, যে স্টোরেজ ক্যাপাসিটি নিয়ে কি আমাদের কোনো একটা মিনিংফুল দীর্ঘমেয়াদী কৌশল কিছু আছে সরকারের ভিতর? বুঝিনি আমি কথাটা। আমি বলতে চাচ্ছি যে আপনি যে স্টোরেজ ক্যাপাসিটিতে তো একটা সীমাবদ্ধতা হিসেবে উল্লেখ করলেন, হ্যাঁ, সেখানে আমি বলছি যে এই যে স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানোর বিষয়ে সরকারের কি কোনো জোরালো সমন্বিত কৌশল চিন্তা আছে কিনা? হ্যাঁ আছে। একটা হচ্ছে এই যে ইয়ারএল এর এখন যে ইস্টার্ন রিফাইনারি আমাদের ক্যাপাসিটি হচ্ছে 14 লক্ষ মেট্রিক টন রিফাইন করার ক্যাপাসিটি। এটাকে যদি সেকেন্ড ইউনিট করা হয়, সেখানে কথা হচ্ছে আরো 30 লক্ষ মেট্রিক টন রিফাইন করার জন্য একটা ব্যবস্থা নেওয়া হবে। এটা আমাদের কিন্তু ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে এটা। তারপরে এটা গেল। আর হলো যে এখন যে পাইপলাইনের মাধ্যমে মহেশখালী চিটাগাং থেকে মানে সিঙ্গেল মুভিং পয়েন্ট থেকে সরাসরি ঢাকায় চলে আসছে, তার জন্য যে লাইন করা হলো ডিজেলের ক্ষেত্রে বিশেষ করে, এটাও কিন্তু একটা বড় ধরনের ব্যবস্থা, যে আমাদের এই এই সমস্যা হবে না আর এখানে। তো সুতরাং এটা যদি আমরা এখন রুটের ক্ষেত্রে যদি এটা এনশিওর করতে পারি, এই আরো একটা রিফাইনারি করে 30 লক্ষ মেট্রিক টন রিফাইন করার ব্যবস্থা করতে পারি, তাহলে অবভিয়াসলি আমার এই আর সমস্যা থাকছে না। কারণ এখন পর্যন্ত আমরা যে পেট্রোল যেটা পাই, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। পেট্রোল আমাদের লোকালি আমরা ম্যানেজ করতে পারি লোকাল গেট থেকে। অকটেনের ক্ষেত্রেও খুব বেশি আমদানি করতে হয় না, কারণ অকটেন চাহিদা তেমন বেশি না, এবং এটা চাহিদা বাড়েও না। ইভেন ডিজেলের চাহিদাও যে খুব বেশি প্রতি বছর বাড়তেছে তা না, কারণ ডিজেলের এখন সাবস্টিটিউট হিসাবে আপনার এই যে এলএনজি, তারপরে এলপিজি, এবং ইলেকট্রিক মোটর ইলেকট্রিক যে ভেহিকেল গুলো বের হচ্ছে, তাতে ডিজেলের পরিমাণটা ওইভাবে আমার খুব একটা বাড়বে না। এভারেজ আমাদের এখন যে 45 লক্ষ মেট্রিক টন করি এবং ডিজেল লাগে, সেটা আমরা এনশিওর করতে পারলে, তাহলে আমাদের এই যে রিফাইনারি দুটো যদি হয়ে যায়, একটা তো এখন 14 লক্ষ মানে আছে, আরো 30 লক্ষের। এগুলোর পাশাপাশি গ্যাস তো আমাদের একটা বড় সমস্যা হিসেবে থেকে যাচ্ছে। হ্যাঁ, এলপিজির ক্ষেত্রে এলপিজি এলপিজি আমরা এখন অলমোস্ট লেস দেন 1% শুধু সরকার সাপ্লাই দিতে পারে, বাকিটা প্রাইভেট সেক্টরে। এখন এলপিজির জন্য সরকারের যে একটা বড় ধরনের পরিকল্পনা আছে, সেটা হচ্ছে এই মহেশখালীতে যে বড় ইনস্টলেশন করে সেখানে 1 লক্ষ মেট্রিক টন বা বড় আকারে যদি জাহাজে আমরা আনতে পারি, বটলিং করতে পারি, তাহলে এখানে আমাদের এই আমরা এইবার এটাকে বাল্কও বিক্রি করতে পারি এবং রিফাইন করে বিক্রি করতে পারি। সেটা অনেক বেশি ইয়ে হয়ে যাবে, বাজারটা ইজ হয়ে যাবে তখন। ওকে, সো তারপরে একটা শেষ প্রশ্ন করে আপনাকে এই পর্বে ছেড়ে দিতে চাচ্ছি বা আবারও নিয়ে আসবো। সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে অবশ্য তেলের দাম তো উঠানামা করছে, আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ নিয়ে করে। তো সরকার যে দাম বাড়িয়েছিল এর মধ্যে ওই যে প্যানিক বাইং কন্ট্রোল, যেই কারণে হোক না কেন, ওই দাম কি আবার কমাবার কোনো তো কোনো ইয়ে আছে কি, সম্ভাবনা আছে কি, আপনি দেখছেন কি? দাম কমাবার, যেমন কালকে আজকে নিউজে দেখলাম যে পাকিস্তান তো আবার দাম বাড়াচ্ছে এই মাসে। আমাদের এখানে প্রতি মাসে দাম কম অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন আছে। আচ্ছা এটা এপ্রিলে যেটা বাড়াচ্ছে, যে বাড়ানোটা সেটা এপ্রিলের জন্য, মে মাসের জন্য সরকার অ্যাডজাস্ট করে নাই। আচ্ছা। তো জুন মাসেরটা চিত্রটা ভিন্ন হবে, হয়তো কি হবে, কমবে বা বাড়বে, সেটা ইন্টারন্যাশনাল মার্কেটের উপর নির্ভর করবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জাফরুল খান। আমি এখন সৈয়দ মাহমুদুল হককে এই আলোচনার ধারাবাহিকতা আনতে চাচ্ছি। ওনাকে একটু আনমিউট করে দাও। দুটো প্রশ্ন রেখে আপনাকে আলোচনায় অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। একটি হচ্ছে যে জাফরুল খান যেটা বললেন যে আমাদের হয়তো মূল সংকট ওই গ্যাসের দিকে হবে। আপনি তো টোটাল গ্যাসের সাথেও জড়িত আছেন, একটা এটা। আরেকটা, আপনি চট্টগ্রামের থেকে অরিজিন, অবশ্য আপনি আন্তর্জাতিক পর্যায়ের ব্যবসায়ী,
কিন্তু এই যে সেকেন্ড ইউনিট অফ ইস্টার্ন রিফাইনারি, এটা তো কাগজে কলমে কথাবার্তা হচ্ছে, এটা হলো না হচ্ছে, বা এটার নিয়েও যদি দুই একটা পয়েন্ট বল। দুটো, একটা হচ্ছে গ্যাস। এতক্ষণ আমরা তেল নিয়ে আলোচনা করলাম, গ্যাস নিয়ে আপনি দৃষ্টিতে বাস্তবতাটা কি? কারণ জাফরুল্লাহ খান যেটা বললেন, গ্যাস রিলেটেড ইস্যুতে প্রাইভেট সেক্টর হচ্ছে অন্যতম প্লেয়ার, আপনি সেই প্লেয়ারদের একজন। সৈয়দ মাহমুদুল হক। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আইওয়াজ টোটাল গ্যাস টোটাল ইতিমধ্যে এক্সিট করেছে এবছর থেকে, যার ফলে আমাদের আবার ইনভলভমেন্ট ইজ ভেরি মার্জিনাল। কিন্তু যে এলপিজির যে সমস্যাটা, সেটা হচ্ছে যেটা জাফরুল্লাহ খান সাহেব বললেন, এখানে অলমোস্ট 99% হচ্ছে প্রাইভেট সেক্টর করছে। তবে এখানে আমাদের সবচেয়ে বড় যে কনস্ট্রেন্ট, সেটা হচ্ছে যে আমাদের যে ইনল্যান্ডে যে সমস্ত গুলো যে এগুলো আছে, আমাদের বাংলাদেশে যে জেটিগুলো আছে, যে ডিসচার্জিং ফ্যাসিলিটি, আমি যে এলপিজি আনবো সেখানে আমার ড্রাফট একটা বড় রেস্ট্রিকশন, জাহাজ মানে এই ড্রাফট রেস্ট্রিকশনের ফলে আমরা যে জাহাজে আনছি সেটা ফ্রেট অনেক বেশি পড়ে যাচ্ছে। তো এখানে এটা একটা বড় আমাদের কনস্ট্রেন্ট, এবং সেই জন্য বড় জাহাজ যদি আনা যায়, যে জাফরুল্লাহ খান সাহেব বলছেন যে এলপিজি মহেশখালীতে যে টার্মিনালটা হয়েছে, যেখানে আমরা অলরেডি এলএনজি টার্মিনাল করেছি, সেখানে যদি এলপিজি করা যায়, তো এটা তো সময় সাপেক্ষ। তবে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওরা আমেরিকা থেকে, এখন এলপিজি কিন্তু আমরা মিডল ইস্টের থেকে আমরা এখন শিফটিং টুয়ার্ডস ইউএসএ অ্যাজ এন অল্টারনেটিভ সোর্স। এটা অ্যাকচুয়ালি আমাদের অলসো এটিআর যেটা আছে, আমাদের রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট যেটা হয়েছে আমেরিকার সাথে, সেখানেও আমরা বলছি যে হাউ টু রিডিউস দ্য গ্যাপ অফ ইম্পোর্টস এন্ড এক্সপোর্টস। তো সেখানে এলপিজি এবং এলএনজি দুটোকেই তারা রেখেছে। এবং এলপিজি কিন্তু বেশ কিছুদিন ধরে, এইটার আগেই গত বছর থেকে, গত 2-1 বছর ধরে এলপিজি কিন্তু অরিজিন করছে এখন ফ্রম ইউএসএ। ওরা বড় জাহাজে এনে 40,000। আমাদের একটু তো এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন করতে, যে আমাদের এলপিজি সোর্সিং অরিজিনটা এখন শিফটিং ফ্রম দ্য মিডল ইস্ট টু দি ইউএস, আপনি বলছেন। এটাকে শুধুমাত্র সেই বাণিজ্য চুক্তির ধাক্কায়, নাকি এটার একটা ইকোনমিক বেনিফিটও আছে বা রেশনাল আছে? এটা এখানে যে মেইন সমস্যাটা হচ্ছে প্রাইসিং এ ফ্রেট ইজ এ বিগ কনস্ট্রেন্ট। আমি যদি আমেরিকা থেকে 40 থেকে 50,000 টন জাহাজে আনতে পারি, তাহলে করেছে আমাদের কয়েকটা জাহাজই এসছে এখন, গত 2 বছর ধরে এমন হচ্ছে। 24-25 থেকে শুরু হয়েছে, 24 থেকে শুরু হয়ে বেশ কিছু জাহাজে ওটা আসছে, যে ফ্রেটটা আমরা পাচ্ছি সহজে। তো সেখানে এনে, বাট এটাতে খুব একটা স্টেডি সাপ্লাই হয় না। ওখান থেকে তারা যে জাহাজগুলো আনছে, সেখান থেকে আবার লাইটার করে শিপ টু শিপ ট্রান্সফার করে সেটা আমরা আমাদের ইনল্যান্ডে আনছি। যেমন আমাদের মোস্ট অফ দি এলপিজি প্ল্যান্ট যেগুলো করছে, চিটুগং এ আমরা সন্দ্বীপ চ্যানেলে করেছি, বাট সেখানে ড্রাফট হার্ডলি 6 মিটার্স, আর ওদিকে মংলাতে একই রকম। তো অর্থাৎ এখানে যেটা একটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন হতে পারে একটা ইনভেন্টরি করা, বাট ওইকে ইনভেন্টরি করতে গেলেও রিস্ক ইজ ভেরি হাই। আমি যে ইনভেন্টরিটা করছি, যে ইন্টারন্যাশনাল মার্কেটে যে প্রাইস উঠানামা করে, তো তাতে যে বেশি লং টার্ম আমি স্টোরেজ করতে পারছি না, বিকজ এলপিজি প্রাইভেট সেক্টর, মার্কেট ড্রিভেন। তো যার ফলে ওখানে আমার মনে হয় এই জিনিসটা যদি আমরা স্ট্রিমলাইন করতে পারি, যে ফ্রেট ব্যাপারটা, ট্রান্সপোর্টেশন, তার সাথে যে ফ্রেটটা, সেটা যদি আমরা লং টার্ম একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি, গভর্নমেন্ট যদি প্রাইভেট সেক্টরকে দেয়, যেটা এখন বলছে এখানে গভর্নমেন্টের যে জিনিসটা নিয়ে কথা হচ্ছে, যে কথাটা কিছু কাগজ কলমে এসছে, সেটা হচ্ছে সরকারের পর্যায়েও তারা চিন্তা করছে যে এলপিজি ইম্পোর্ট করে প্রাইসের একটা, এই কম্পিটিশনটা যেন একতরফা না হয়। এখন দেখা যাচ্ছে স্পেশালি উইথ পলিটিক্যাল চেঞ্জ ওভার, এখানে 24 জুলাই থেকে বড় বড় অনেকটা প্লেয়ার অফ হয়ে গেছে মার্কেট থেকে, এবং যার ফলে এখানে কিছু কনসেন্ট্রেশন হচ্ছে। এর মধ্যে নতুন কিছু প্লেয়ারসও এসছে, যেমন আপনি বলছেন প্রাইভেট সেক্টর প্লেয়ার। প্রাইভেট সেক্টরে, তো প্রাইভেট সেক্টরে তাতে দেখা যাচ্ছে অলমোস্ট 70%, 60-70% হচ্ছে কয়েকটা 3 থেকে 4 জনের কাছে এটা কনসেন্ট্রেট হয়ে আছে এন্টায়ার বিজনেসটা। যদিও এখানে আমাদের বটলার্স অনেকগুলো আছে, প্রায় 40 জনকে গভর্নমেন্ট লাইসেন্স দিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে 4 থেকে 5 জন এটাকে কন্ট্রোল করছে, মার্কেট 60%-এর মতো তারাই করছে।
তো এখন এবং কিন্তু এটা হচ্ছে একটা বড় প্রবলেম। আরেকটা যে প্রবলেমটা প্রাইভেট সেক্টর যদি করতে যায়, তখন তাদের যে গত বছর যে প্রবলেমটা আমরা দেখেছি ফরেন এক্সচেঞ্জ অ্যালোকেশনটা, ইম্পোর্ট করতে গেলে যে এলসি দিয়ে করতে হচ্ছে, সেখানে অনেক যারা কয়েকজন পারছে, ওনারা পারছে না। তো সেই জায়গায় সরকার যদি এখানে আসে, এবং তাহলে প্রাইসের উপর একটা সোবারিং ইফেক্ট হতে পারে। মানে আপনি কি বলতে চাচ্ছেন সরকার অ্যাজ এ প্লেয়ার, ডাইরেক্ট মার্কেট প্লেয়ার ইটসেলফ? হ্যাঁ, যে সরকারের মাত্র 1% আছে। এখন আমাদের এখানে আমাদের এন্টায়ার যে জ্বালানি খাতে, স্পেশালি যে ফিনিশ প্রোডাক্টস, ওয়েদার উই ক্রুড যেটা ইম্পোর্ট করছি, ইম্পোর্ট করে রিফাইন করছি, রিফাইন্ড প্রোডাক্টস অ্যান্ড অলসো ফিনিশ প্রোডাক্টস বাইরে থেকে যেটা আমরা ইম্পোর্ট করছি, এন্টায়ার ইম্পোর্ট করাটাই 3টা মার্কেটিং কোম্পানির মাধ্যমে আমরা এখন ডিস্ট্রিবিউট করছি। পদ্মা, মেঘনা, যমুনা 100% ডিস্ট্রিবিউটেড থ্রু দিস 3 মার্কেটিং কোম্পানিজ। সেখানে অফকোর্স আমার মনে হয় দুটো কোম্পানি অলরেডি লিস্টেড, পাবলিকলি লিস্টেড। তো এদেরকে যদি আমরা এম্পাওয়ার করতে পারি, এদেরকে যদি বলা হয় ঠিক আছে তোমরাও ডিজেল, অকটেন, জেট ফুয়েল সব তারা করছে, এই এলপিজি যে পোর্টফোলিওটা তো তারা যে আসে, এখন তো তারা করছে 1%, সেখানে যদি কিছুটা বাড়ানো হয়, তাহলে একটা কম্পিটিশন থাকলে প্রাইসটা একটু স্টেবল করতে পারে। সো ইটস ইম্পর্টেন্ট। এবং এখানে অ্যাকচুয়ালি জ্বালানি খাতের বেশ কয়েকজন বিশেষজ্ঞকে আমি দেখতে পাচ্ছি যুক্ত আছেন। তো এই যে এলপিজি মার্কেট রিয়ালিটিতে পাবলিক সেক্টরের একটা জোরালো এঙ্গেজমেন্ট এজ এ ওয়ে টু ম্যানেজ দি প্রাইস, এটা একটা অ্যাজ এন ইস্যু আপনি উত্থাপন করেছেন। এখানে আরেকটা যে আমি ক্যান আই সাপ্লিমেন্ট এডিশনাল পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের এখন স্পেশালি এলএনজির উপর যে ইম্প্যাক্টটা হচ্ছে, আমাদের তো এখন মোস্ট অফ দি আবার ইলেকট্রিসিটি জেনারেশন 70% এলএনজির উপর করা হচ্ছে। তো ডোমেস্টিকে আমি এখনো হাউস হোল্ডে যেটা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু বেশি দিন সাস্টেন করতে পারবো না। এখন যে প্রাইস অ্যাডজাস্ট করলে এলএনজি যে এখন দাম দেখা যাচ্ছে স্পট পার্ট, বিকজ আমরা এলএনজির ক্ষেত্রে যেটা করেছি, আমাদের কিন্তু আমরা নিড বেস করেছি। আমাদের লং টার্ম কন্ট্রাক্ট ছিল কাতারের সাথে। কাতারের এখন 3 থেকে 4 বছর আগে সময় লাগবে টু রিজিউম দ্য এক্সপোর্টস। আর আমাদের স্পট কিনতে হচ্ছে। স্পটে যখন কিনছি আমরা, তখন স্পট প্রাইস অনেক বেড়ে যাচ্ছে। এই বেড়ে যে যাবে, সেখানে আমার যে ইন্ডিজিনিয়াস সোর্স থেকে আমি যে গ্যাস নিচ্ছি, এটা দিয়ে হচ্ছে না, প্রাইসিংটা করতে হচ্ছে একটা ওদের বাস্কেটে নিয়ে প্রাইসিংটা করতে হয়। ডোমেস্টিক যে গ্যাস প্রাইসটা হচ্ছে ফর হাউস হোল্ডস, সেখানে কিন্তু এটাকে ডিসকারেজ করতে হবে, বিকজ আমরা পারবো না, গভর্নমেন্টের পক্ষে দিতে পারবে। সেই জন্য আমি বলছি এলপিজিটা, তাহলে এলপিজির মার্কেটটা বাড়বে। আমি বলছি পটেনশিয়ালি এখন যা বাড়ছে 10%। এখন আমাদের যেহেতু সরকারের পক্ষে বাড়তি সাবসিডি দিয়ে হাউস হোল্ড গ্যাস সাপ্লাই করা সম্ভব হবে না, অতএব আমাদের যারা হাউস হোল্ডের আমরা গ্যাস পাচ্ছি তিতাস থেকে কিংবা বাখরাবাদ থেকে, আমাদের প্রস্তুতি নিতে হবে যে আমাদেরকে উইল হ্যাভ টু সুইচ ওভার টু এলপিজি, বিকজ এটার অ্যাভেলেবিলিটি বেটার হবে। তো প্রাইসিং ইন টার্মস অফ প্রাইস, তো সেই জন্য ওইটা দ্যাট ইজ অলসো ওয়ান ইস্যু দ্যাট উইল হ্যাভ টু বিয়ার ইন মাইন্ড। থ্যাংক ইউ। না, আপনাকে আরেকটা ফাইনাল একটা ওই যে ইস্টার্ন রিফাইনারি সেকেন্ড ইউনিট, এটা নিয়ে কি আমরা কি এটা জোরালো ভাবে, এটা তো বুঝতে পারলাম ইটস এন ইম্পর্টেন্ট পলিসি স্টেপ, এটার রিয়ালিটি কোথায় আছে আমরা দাঁড়িয়ে, একটু যদি আপনার ইনসাইড ইনফরমেশন থেকে। এটা নিয়ে তো অনেকদিন ধরে কথা হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা আই ওয়াজ অলসো ইনভলভ। সেই 95-এ যখন রাফসানজানি সাহেব ছিলেন, তখন আমরা একটা রিফাইনারির কথা বলেছিলাম। তো আজকে 95 মানে আজকে 30 বছর, কিন্তু 30 বছর ধরে কথা বলছি, কিন্তু আমরা এর বেশি এগোতে পারিনি। এখানে একটা যে আমাদের খেয়াল রাখা দরকার কনস্ট্রেন্ট, যেটা হচ্ছে আমার রিফাইনারি যেটা করেছি, ইস্টার্ন রিফাইনারি, দ্যাট ইজ বেসড, তাদের এন্টায়ার ডিজাইনটা হয়েছে ইরানিয়ান লাইট ক্রুডের উপর। যার ফলে আমরা এখন যে ক্রুডটা ইম্পোর্ট করি, সে লাইট ক্রুড, আমরা বলছে যে ওয়েভার দিয়েছে রাশিয়া যে ওয়েভার দিলেও রাশিয়া থেকে আমি ইম্পোর্ট করতে পারছি না, বিকজ রাশিয়াটা হচ্ছে হার্ড ক্রুড অয়েলটা হার্ড, যার ফলে আমার দরকার লাইট ক্রুড অয়েল। ওই জন্য আমাদের যে জিনিসটা এখন এটা আমি 2000 গোড়ার দিকে এটা নিয়ে আলাপ হয়েছিল, সেটা হচ্ছে ইন্ডিয়াতে দে হ্যাভ গট এক্সেস রিফাইনিং ক্যাপাসিটি। তো আমরা যদি বাংলাদেশ যদি রাশিয়া থেকে হার্ড ক্রুড অয়েল ইম্পোর্ট করে, তাহলে যদি রিফাইনিংটা আমি যেটা হচ্ছে শর্ট টার্মের কথা বলছি, আমরা ইমিডিয়েটলি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইন্ডিয়াতে, যেটা আমাকে 2001-2 সালে যখন আই ওয়াজ ইম্পোর্টিং বিটুমিন ফ্রম আইওসি, তখন আমরা বছরে 1 লক্ষ টন আমরা ওদের সাথে কন্ট্রাক্ট করেছি। সেই সময় যে প্রস্তাবটা এসেছিল যে তারা
রিফাইনিং ক্যাপাসিটি, দে আর অফারিং দ্য রিফাইনিং ক্যাপাসিটি, যে আমাদের এক্সেস রিফাইনিং ক্যাপাসিটি আছে, তোমরা বাইরে থেকে যেহেতু আমাদের লিমিটেশন আছে ফর রিফাইনিং স্টেন রিফাইনারি, সেই জন্য আমরা ওখান থেকে রাশিয়া থেকে এনে কম দামে, যে রাশিয়া অপেক্ষিকভাবে কম, সেই জন্য ওখান থেকে এনে আমরা বাংলাদেশ ইম্পোর্ট করতে পারি। এখন আমরা যে ইম্পোর্ট করছে রিফাইন্ড প্রোডাক্টস বাংলাদেশ, দেখা যাচ্ছে যে থেকে আনছে মালদ্বীপ থেকে, মালদ্বীপ কিন্তু সিঙ্গাপুর থেকে রিফাইন করছে, আচ্ছা, মালদ্বীপ okay, G2G কন্ট্রাক্ট মালদ্বীপ আর Right. বাংলাদেশ, তো রিফাইনিং থার্ড কান্ট্রিতে করতে পারছে। তো আমি এই জিনিসগুলো, এই অপশনস গুলো আমরা চিন্তা করতে পারি। আচ্ছা, কিন্তু এমনি আমাদের সেকেন্ড ইউনিটটার ব্যাপারে একটা আটকে যেটা আছে। বলছে সেকেন্ড ইউনিটের ব্যাপার, তো গত 30 বছর ধরে কথা হচ্ছে, কিন্তু খুব একটা এগোতে পারছে না। আচ্ছা, এখানে জাপানিজরা ইন্টারেস্টেড ছিল, তারপরে আমাদের প্রাইভেট সেক্টর সরকার, যেটা অনেকেই জানি আমরা, যে অলমোস্ট ফাইনাল হয়ে গিয়েছিল ওরা সেকেন্ড ইউনিটে করার জন্য, কিন্তু তার পলিটিক্যাল চেঞ্জ হওয়ার ফলে এটা হয়নি, এগোয়নি। তো এখন এখানে পলিটিক্যাল ডিসিশনটা ইম্পর্টেন্ট, এবং আমাদের অলরেডি যে জায়গাটা এখন তো ওই বেটামে আমাদের যে এক্সপানশন ইপিজেডের ওপাশে, হালি শহরের ওপাশে আমাদের জায়গা মানে আরেকটু রিক্লেম করে সেখানে রিফাইনারির জন্য স্টোরেজ ক্যাপাসিটি, ওয়ান অফ দ্য লিমিটিং ফ্যাক্টর হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটি কোথায় হবে। তো ওইগুলো মোটামুটি ভাবে ওয়ার্কআউট করা আছে, আর সরকারি সিদ্ধান্ত নির্ভর করবে আমরা সেকেন্ড ইউনিটে কত তাড়াতাড়ি দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। এবং আমরা এই সার্বিক বাস্তবতা এট দি এন্ড অফ দি প্রসেস, মানে ভোক্তা পর্যায় থেকে শুরু করে এখন সোর্সিং পর্যায়ের ডাইনামিক্স গুলো বুঝলাম এখন। বাট এটার এই যে পুরো ক্রাইসিসটার আবার নক অন ইফেক্ট অন দি ইকোনমি আছে, পার্টিকুলারলি ইন দি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এন্ড দি এগ্রিকালচারাল সেক্টর। ওই নক অন ইফেক্টটা কি অবস্থায় আছে সেটা জানার জন্য প্রথমে আমি ইন্ডাস্ট্রি সেক্টরে আনোয়ার আলম পারভেজ, উনি এখন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট, ফর্মার বিজিএমইএ প্রেসিডেন্ট ছিলেন, এবং পার্টিকুলারলি যে an important voice for the private sector, ওনাকে একটু আনমিউট করো। আনোয়ার আলম পারভেজ, আপনি এই যে সাম্প্রতিক জ্বালানি সংকট এবং চলমান সংকট বলতে গেলে, এটা ইন্ডাস্ট্রিকে কিভাবে এফেক্ট করছে? আনোয়ার আলম পারভেজ, ওনাকে একটু আনমিউট করতে হবে। জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ শুনছিলাম, আমিও একটু এডুকেটেড হচ্ছিলাম যে আমাদের বর্তমান অবস্থাটা কি। কারণ এনার্জির উপরই কিন্তু নির্ভর করে সমস্ত ইকোনমি। বলা হয় যে এনার্জি ইজ দ্য ইঞ্জিন অফ দ্য ইকোনমি, বিকজ এনার্জি ছাড়া ইন্ডাস্ট্রি বলেন, ম্যানুফ্যাকচারিং সেক্টর বলেন, বিভিন্ন সার্ভিস সেক্টর ইজ ভেরি ডিফিকাল্ট টু মুভ ফরওয়ার্ড। এই যে আজকে এত কথা শুনছিলাম যে কিছু কিছু জিনিস আছে যে প্যানিক, বলা হলো যে প্যানিক ক্রাইসিসের জন্য মানুষের হুমড়ি খেয়ে পড়ছিল, এবং এই তেলের একটা বিরাট ক্রাইসিস কিন্তু সৃষ্টি হয়েছিল। এবং এই যে প্যানিকের সাথে প্যানিকটা কি কারণে সৃষ্টি হলো, এবং প্যানিকটা কেন এতদিন ধরে আবার এটা কন্টিনিউ করলো। আপনি যদি খেয়াল করেন যে পত্র পত্রিকা কিন্তু এই জিনিস আসছে যে ইস্টার্ন রিফাইনারিতে ওদের প্রোডাকশন বন্ধ হয়ে যাচ্ছে, এদের প্রোডাকশন বন্ধ হয়ে গেল। এই যে মেসেজ, এই যে ধরনের কথাবার্তা, বা সরকারের তরফ থেকেও নানা ধরনের কথাবার্তা আসছে যে আমাদেরকে কিন্তু পৃচ্ছতা সাধন করতে হবে, আমাদেরকে রেশনিং করতে হবে। অফকোর্স রেশনিং ইজ এ ভেরি নাইস ওয়ে, কিন্তু মেসেজটা এমন ভাবে হওয়া উচিত ছিল যে যাতে করে মানুষ প্যানিকের মধ্যে না পড়ে, মানুষের মধ্যে যাতে একটা ক্রাইসিস সৃষ্টি না হয়। এবং সেটা এগুলিতে হয় কি যে বাইরেও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়, কারণ পত্র পত্রিকা এটা এমন ভাবে ফ্লাশ হয়েছে যে বাংলাদেশ বোধহয় এনার্জি ক্রাইসিসে বসেই যাবে, এরকম একটা কিন্তু ফিলিংস কিন্তু অনেকের কাছে কিন্তু আসছিল। এবং যে কারণে অনেক ইন্ডাস্ট্রিও দেখা যায় যে খালি যে স্টক করেছে যে নর্মাল লোক তা না। আমি এরকম শুনেছি সিএনজি যারা চালায় তারাও কিন্তু পেট্রোল নিয়ে আবার সেসব বাজারে বিক্রি করেছে, এবং অনেক বাসা বাড়িতেও কিন্তু ওই ডিজেল জেনারেটর যেহেতু আছে তারাও কিন্তু স্টক করা শুরু করেছে। এইভাবে করে কিন্তু আসলে ক্রাইসিসটা সৃষ্টি হয়েছিল। আসলে যদি আমাদের বলা হতো যে যদি এটা ইগনোরই করা হইতো, যেহেতু আমাদের আছে, তাহলে হয়তো এই ধরনের প্যানিক সৃষ্টি হতো না। তবে এই যে আজকে সন্ধ্যা 7টার সময় দোকানপাট বন্ধ,
তাতে গিয়ে কি দেখলাম আমরা? আমার কাছে অনেক ধরনের ইনফরমেশন আসলো যে যারা ছোট ছোট ম্যানুফ্যাকচারার তারা কিন্তু বসে যাচ্ছে, বিকজ তাদের জিনিসপত্র বিক্রি কিন্তু হচ্ছিল দোকানপাটগুলিতে, এবং দোকানপাটে মানুষ যায় কিন্তু 6টা 7টার পরে, 9টা 10টা পর্যন্ত যায়। এখন 7টার সময় দোকানপাট যখন বন্ধ হয়ে যায়, অটোমেটিক্যালি সেলস কিন্তু সবারই 30-40% কমে গেছে, এবং এটার ইম্প্যাক্ট হয়ে যাচ্ছে কিন্তু ছোট এবং কটেজ, মাইক্রো এই ধরনের ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে। আপনি যদি খেয়াল করেন যে আমাদের যে ইকোনমিক ইউনিট, বিজনেস ইউনিট, সেটাতে বিবিএস এর হিসাবে দেখা যাচ্ছে যে প্রায় 1,22,00,000, তার মধ্যে অলমোস্ট লাইক 83 লাখই কিন্তু রুরাল এলাকায়। এবং রুরাল এলাকায় যদি তাকান, আপনি দেখবেন যে ওখানে ইলেকট্রিসিটি থাকে না কিন্তু 8-10 ঘন্টা। এই যে একটা ইম্প্যাক্ট হচ্ছে, সেটা কিন্তু আমরা অনেকে হয়তো খেয়ালই করতে পারছি না কিন্তু, এবং এটা কিন্তু একটা বিরাট আকারে আস্তে আস্তে কিন্তু ধারণ করতে যাবে। ইন্ডাস্ট্রিগুলিও যদি তাকান, ইন্ডাস্ট্রিগুলিতে অনেক ইন্ডাস্ট্রি, সেদিন একজন বলছিল যে একটা কাস্টমার, যে আমি একটা ফ্যাক্টরিতে গেলাম, ফ্যাক্টরিতে আমাকে বললো যে আমাদের এনার্জি ক্রাইসিস নাই। হঠাৎ করে দেখলাম যে ইলেকট্রিসিটি চলে গেল। ইলেকট্রিসিটি যখন চলে গেল, তখন আমি তো বসে আছি বা আমরা কাজ করার চেষ্টা করতেছি, ভাবলাম যে ডিজেল জেনারেটর দিয়ে জেনারেটর চলবে, ডিজেল দিয়ে। পরে দেখা গেল যে ডিজেলও কিন্তু আনতে পারে নাই, এবং যে কারণে তারা 4-5 ঘন্টা থাকার পরেও কিন্তু কিছু করতে পারলো না। বাট দে হ্যাভ টেকেন এ রং মেসেজ। বাট পরবর্তীতে অফকোর্স বিজিএমএ হ্যাজ টেকেন ওভার, এবং সরকার কিন্তু বেশ পজিটিভ। যখন সরকারের কাছে যাওয়া হয়, ইনফরমেশনগুলি ডিসকাশন করা হয়, ইট ইজ এ ভেরি পজিটিভ। বাট আমার মনে হয় কিছু কিছু জায়গায় মেসেজের কারণেও এই মেসেজগুলো আসলে একটু পজিটিভ ওয়েতে কিন্তু আসা উচিত। ক্রাইসিস সবার ঘরেই থাকে, কিন্তু সবাই কিন্তু আমরা ওইভাবে কিন্তু প্লেস করি না। হ্যাঁ, আমরা নিজেদের অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি। আমরা সেটা করব, এবং সেটা সব দেশেই করছে, সবখানেই কিন্তু এই এনার্জি ক্রাইসিসটা কিন্তু হচ্ছে, আমরা এটা বুঝতে পারছি। কিন্তু জিনিসটা এমন ভাবে প্লেস করা উচিত, এবং এই ক্রাইসিসের সময় কিন্তু একটা ইউনাইটেড বা এক ধরন, মানে একসাথে এক ল্যাঙ্গুয়েজে কিন্তু কথা বললে তখন কিন্তু দেখা যায় যে অনেক কিছু আমরা সমাধান করতে পারি। সো ইন্ডাস্ট্রিগুলি প্র্যাকটিক্যালি যেটা আমি দেখেছি যে গভর্নমেন্ট চেষ্টা করেছে, যেগুলি ক্যাপটিভ পাওয়ারের ইন্ডাস্ট্রি, যেগুলি গ্যাস বেসড ইন্ডাস্ট্রি, স্পেশালি গার্মেন্টস, টেক্সটাইল, এগুলিতে দেখা যাচ্ছে যে আমাদের সরকার সার ফ্যাক্টরি বন্ধ করে এগুলি কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলিতে দিচ্ছে। সো ইন্ডাস্ট্রিগুলি কিন্তু সার্ভাইভ করতেছে, এবং বাইরে কিন্তু আমরা একটা পজিটিভ মেসেজ দিতে পারছি এটার কারণে। কিন্তু ইট ইজ নট পসিবল, সবসময় এটা সম্ভব হবে না, এবং এখন আমাদেরকে কিন্তু সেই জায়গাগুলা অ্যাড্রেস করতে হবে। এখন কোশ্চেনটা হলো যে এগুলি করতে গেলে সরকারের যেই সোর্স, সাপ্লাই সোর্স এবং যে প্রাইস, এগুলি তারা কিভাবে মনিটর করবে এবং কিভাবে এগুলি দিবে। কারণ ইন্ডাস্ট্রি না বাঁচলে সরকারেরও কিন্তু ডিফিকাল্ট হবে। আজকে দেখেন ইকোনমিক এফেক্টটা কি হচ্ছে। আজকে গ্যাসের প্রাইস বেড়ে যাচ্ছে হুড় করে, এবং গ্যাসের প্রাইস বাড়া মানে হলো আমাদেরকে তো ইম্পোর্ট করতেই হবে এলএনজি, এবং সেটার এফেক্ট করবে কিন্তু আমাদের ইকোনমি ফরেন কারেন্সিতে। এবং মিডল ইস্টে যেহেতু ক্রাইসিসটা শুরু হয়ে গেছে, ইরানের যুদ্ধটা মিডল ইস্ট এফেক্ট করছে, সো আমাদের কিন্তু আরেকটা রেমিটেন্সের যে এলাকা, সেখান থেকে কিন্তু ভবিষ্যতে দেখা যাবে যে আমাদের আনএমপ্লয়মেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে, বিকজ ওখানে লোক যাওয়া কমে যাবে। সো এগুলো কিন্তু আমাদের দেশে আসে কিন্তু একটা বিরাট প্রেশারে কিন্তু আমরা পড়ে যাবো, এবং ওখান থেকে ফরেন কারেন্সিও কিন্তু আসবে কম। সো ফিউচারে উইল হ্যাভ এ বিগ ট্রাবল কিন্তু। এবং বর্তমানে যে অবস্থা, এটাতেই কিন্তু আমরা হিমশিম খাচ্ছি। বর্তমানে যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলি, সেগুলো হিমশিম খাচ্ছি। ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলো হিমশিম খাচ্ছি 3টা কারণে। একটা হলো যে সরকারের এডিবি বাস্তবায়ন কম হচ্ছে, এবং সেটার কারণে দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিগুলি, যেমন ধরেন আজকে রড, সিমেন্ট, সিরামিক, সব ইন্ডাস্ট্রিগুলি কিন্তু প্রোডাকশন দেখা যাচ্ছে যে কমে যাচ্ছে, এবং ওদের প্রোডাকশন ক্যাপাসিটি 40-45% বেশি হচ্ছে না। আবার অন দ্য আদার হ্যান্ড, প্রাইস বাড়ানোর কারণে এবং এনার্জির কস্ট বাড়ানোর কারণে ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যাচ্ছে, এবং তাদেরও কিন্তু
প্রোডাক্ট কস্ট বেড়ে যাচ্ছে এবং র ম্যাটেরিয়াল কস্টও বেড়ে যাচ্ছে আজকে হ্যাঁ বলেন। সো র ম্যাটেরিয়াল কস্ট কিন্তু বেড়ে যায় আজকে দেখা যাচ্ছে যে কস্ট অফ ডুইং বিজনেসে কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেছে কিন্তু 30 থেকে 35%, এবং প্রোডাকশন কমে গেছে 40 থেকে 45% ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলির কথা যদি আমি বলি, এবং এগুলির সাথে সরাসরি ইম্প্যাক্ট করতেছে কিন্তু আমার এই এমপ্লয়মেন্টের দিকে। কিন্তু এমপ্লয়মেন্ট এমনি আমরা একটা বিরাট প্রেশারের মধ্যে আছি, এবং এই সরকার এমনি ইনহেরিট করেছে গত দুইটা সরকারের থেকে অনেক কিছু আপনি জানেন। আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কম, আমাদের ইন্টারেস্ট রেট অনেক হাই, আমাদের সবকিছু হাই, তার সাথে এনার্জি যদি সিকিউরিটি না পাওয়া যায়, এনার্জি যদি একটা সহনীয় পর্যায়ে না থাকে, এবং সরকার যদি কোনো অবস্থাতে তার এডিবি বাস্তবায়ন যদি না বাড়াইতে পারে, তাহলেও কিন্তু এই এই ধাক্কাটা আমাদের বের হয়ে আসা কিন্তু কঠিন হবে। বাট একটা ছোট্ট একটা জিনিস আমি এখানে বলে শেষ করতে চাই, সেটা হলো এইসব টাইমে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদেরকে প্র্যাকটিক্যাল আসপেক্ট গুলিকে মাথায় নিতে হবে। সেটা হলো যেমন ধরেন আমি আপনাকে একটা কথা বললাম, 7টার সময় দোকান বন্ধ করে দেওয়া, এটা কিন্তু অনেকের কাছে কিন্তু এটা একটা নর্মাল, আচ্ছা বিদেশেও তো এটা হচ্ছে, এই দেশেও এটা হচ্ছে, কিন্তু খেয়াল করতে হবে আমার দেশে যে কালচার, আমার দেশের কালচারে কিন্তু মানুষ 6টা-7টার পরেই কিন্তু দোকানে যায়, এবং দোকান বন্ধ হইলে কি হয়, যে দোকান আমি কিন্তু ওদের নিয়ে ভাবতেছি না, বাট বন্ধ হইলে আমার ওখানে কিন্তু কটেজ মাইক্রো ইন্ডাস্ট্রি, সেখানে কিন্তু আমি অ্যাফেক্টেড হয়ে যাচ্ছি। এটা তো প্র্যাকটিক্যাল। আর কোনো ইয়ে আছে? একটা হচ্ছে 7টার সময় বন্ধ করা, এটা একটা রিপিং করার দরকার আছে। আর প্র্যাকটিক্যাল সমস্যা এনি আদার দ্যাট ইউ উড লাইক টু হাইলাইট এট দিস আমার পয়েন্ট মনে ইন হয় যে টাইম? দেখেন, যেহেতু আমাদের ডলার ফিনান্সিয়াল মানে ফরেন কারেন্সির উপর একটা বিরাট চাপ আসতেছে, বিকজ এভরিথিং ইজ গোয়িং আপ, তেল বলেন, গ্যাস বলেন, ইভেন কমোডিটি আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। এখন দেখা যাচ্ছে যে কমোডিটি প্রাইস গ্লোবালি বলা হচ্ছে ইট উইল ইনক্রিজ অ্যাবাউট 26%, এবং যদি এই ধরনের জিনিস বাড়ে তাহলে আমার যে ফরেন কারেন্সি চাপ করবে, ফরেন কারেন্সি চাপটাকে এফোর্ড করবো আমরা কিভাবে? আমাদের কিন্তু এক্সপোর্টকে ধরে রাখতে হবে। আমাদেরকে এক্সপোর্ট ধরে রাখতে হলে আমাকে কিন্তু এনশিওর করতে হবে এনার্জি সাপ্লাইটা। এখন এই এনার্জি সাপ্লাইটা কিভাবে এনশিওর করবে সেটা কিন্তু সরকারের একটা বিরাট মানে হোমওয়ার্ক করার কিন্তু মামলা হয়ে গেছে। হ্যাঁ, এবং আপনি দেখেন সমস্ত ইন্ডাস্ট্রি কিভাবে সার্ভাইভ। আজকে এপিআই বলতেছে যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যে এপিআই বানায়, ওরা বলতেছে সালফিউরিক অ্যাসিডের প্রাইস বাড়ছে 8 থেকে 10%, কিন্তু পয়সা দিয়েও কিন্তু এটা সাপ্লাই পাওয়া যাচ্ছে না। তার মানে আমাদেরকে কিন্তু এখন সরকারকে ওই ধরনের এসিউরেন্স দিতে হবে যে কোথা থেকে আমাদের মিডল ইস্টের সোর্স ছাড়া আর যে আমেরিকা আছে অমুকখানে আছে, সেখানে আমাদের সোর্সগুলি কিন্তু এখন ওপেন আপ করে নিয়ে আসতে হবে কিন্তু। সো হ্যাঁ, আমি আবার পরে আসবো যে ওই আরেকটা ইস্যু আছে, কিন্তু সেটা এই আলোচনা থেকে একটু পরে আসি। সেটা হচ্ছে আপনি যে সোর্সের কথাই যেটা বলছেন, সেটা হচ্ছে রিনিউয়েবলস, মানে আমাদের রিনিউয়েবল সোর্সগুলি বলে অল্টারনেটিভ সোর্স, আমাদের কান্ট্রি সোর্স, বিকজ গ্যাস এনার্জি, গ্যাস কিন্তু আমরা টোটালি ডিপেন্ডেন্ট অন দ্য মিডল ইস্ট। হ্যাঁ, এবং এই যে অল্টারনেটিভ সোর্স সেগুলিও কিন্তু এখন আমাদেরকে এনকারেজ করতে হবে। যেমন আমি বিজিএম এর একটা উদাহরণ দিই। বিজিএম এ অ্যানাউন্স করে দিয়েছে যে যেসব ফ্যাক্টরি, আমাদের যেসব ফ্যাক্টরি আছে তারা যদি সোলার ইউজ করে তাদের রুফটপে, তাহলে দেখা যাবে বিজিএম এইসব সার্ভিস চার্জগুলি করে, তার দে উইল মেক ইট 50% তারা কমিয়ে দিবে। এই ধরনের এনকারেজমেন্ট গুলি কিন্তু এখন আসতে হবে সরকারের তরফ থেকেও, জোরালো একটা পলিসি প্যাকেজ লাগবে। এক্স্যাক্টলি। এবং ইন্ডাস্ট্রিগুলিতেও যেমন ব্যাটারি নিয়ে বলেন, সোলারের কিন্তু এই যে ব্যাটারি বা অন্যান্য পার্ট, এগুলি কিন্তু ডিউটি জিরো করে এনকারেজ করতে হবে, কারণ আমাদের কোনো অপশন নাই, কিন্তু আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। ইভেন ইয়াতে কি জানি বলে হাইড্রো এন্ড অল দোজ থিং। রাইট, ওকে। সো আপনার ইয়ে থেকে একটা বড় ইয়ে পেলাম, এবং উই আর ইন এ গ্রেট ডিফিকাল্ট সিচুয়েশন, এবং এটার মাল্টি ডিমেনশনালিটি আছে, একটার সাথে আরেকটা রিলেটেড হিসেবে আছে। এন্ড ওটার জন্য আমাদের অ্যাকচুয়ালি মাচ মোর এজাইল এবং ইফেক্টিভ পলিসি ইন্টারভেনশন গুলো প্রয়োজন আছে, ইনক্লুডিং এই যে আমরা সোলারের কথা শেষ। আপনার কাছে আবার আসবো অন দিস ইস্যু। আমি এখন কৃষিতে একটু যদি মুভ করতে চাই, কারণ এই পুরো সংকটের একটা কিন্তু কৃষির এই মুহূর্তে বড় হারভেস্ট ইজ আওয়ার একটা হচ্ছে। কৃষির বাস্তবতাটা কেমন? আমাদের অন্যতম
কৃষি বিজ্ঞানী আমার প্রফেসর সত্তা মন্ডল। আপনি তো শুনলেন এতক্ষণ পর্যন্ত, ওনাকে একটু আনমিউট করেন। উনি, হ্যাঁ, আপনার একটু বক্তব্য শুনতে চাচ্ছি। অনেক ধন্যবাদ। আমার কো প্যানেলিস্ট যারা আছেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং এতক্ষণ ধরে আমি সামষ্টিক অর্থনীতি এবং এই জ্বালানির যে ম্যাক্রো অ্যাসপেক্ট, এটা সবটা না বুঝলেও আমি মোটামুটি ভাবে একটা ধারণা পেয়েছি, বোঝার চেষ্টা করছিলাম। আমি এখন মাঠ পর্যায়ের কিছু খবর যেটুকু রাখি আমার নিজের কাজের অংশ হিসাবে, তার ভিত্তিতে আমি বলছি যে কৃষিতে জ্বালানি চাহিদা বাড়ছে, এটি নিয়ে কোনো বিতর্ক নেই, এবং ধরনও পাল্টে গেছে। 80 এবং 90-এর দশকে আমরা যখন খাদ্য নিরাপত্তা এবং খাদ্য উৎপাদন বাড়াবার কথা বলতাম, তখন আমাদের কৌশলটা ছিল সিড, ফার্টিলাইজার, ওয়াটার টেকনোলজি। কিন্তু 2000 সাল থেকে পরবর্তী দশকগুলোতে আমরা দেখলাম যে ওটাকেও যদি এগিয়ে নিতে হয়, তাহলে লিডিং ফ্যাক্টরটা নতুন করে আসছে, সেটা হলো জ্বালানি। এর কারণ হলো যে কৃষিতে কায়িক যে শ্রম, মাসল পাওয়ার, এটা রিপ্লেসড হয়ে যাচ্ছে বাই দি মেশিন, এবং মেশিন চলে হচ্ছে এই জ্বালানি দিয়ে আর কি। এবং বাংলাদেশের ক্ষেত্রে এই যে ইউএসএআইডি, ফিড দ্য ফিউচার, সিমিট, এদের একটা 2022 সালের একটা স্টাডি, এরপরে আর আমি অতটা আপডেট করতে পারিনি। তবে এর থেকে একটা ধারণা করা যায় যে বাংলাদেশে 16 লক্ষের মতো সেচ পাম্প আছে, যার ভিতরে ডিপ টিউবওয়েল, শ্যালো টিউবওয়েল এবং এলএলপি প্রধানত আছে। এবং এই সেচ পাম্পগুলোর প্রায় 75% ডিজেলে চলে, এবং বাকি যে সিকি ভাগ, তার বেশিরভাগই ডিপ টিউবওয়েল, এবং সেগুলো বিদ্যুৎ। কিছু কিছু শ্যালো টিউবওয়েলে বিদ্যুৎ সংযোগ আছে। তবে এটাও মনে রাখতে হবে যে বিদ্যুৎ সরবরাহে যেহেতু লোডশেডিং আছে, এবং প্রথম প্রত্যাঘাতটা যেহেতু পড়ে গিয়ে গ্রামে, কাজেই ওখানে একটা ওভার ক্যাপিটালাইজেশন আছে আমাদের অর্থনীতিবিদদের ভাষা, যে আমি একবার বিদ্যুৎ সংযোগ নিয়েছি, তার জন্য যে আমার এস্টাবলিশমেন্ট, তার সঙ্গে আবার স্ট্যান্ড বাই ডিজেল ইঞ্জিনও রাখতে হচ্ছে। এটাকে বলা হয় ওভার ক্যাপিটালাইজেশন। আমি যেটুকু বুঝি যে কেন বিষয়টা জটিল কৃষির জন্য। আরেকটি ঘটনাটা হচ্ছে যে কেবলমাত্র সেচ যন্ত্র না, প্রায় 10 লক্ষের মতো আছে ট্রাক্টর, 4 হুইল ট্রাক্টর এন্ড 2 হুইল ট্রাক্টর। এবং এয়ারপোর্ট গুলোতেও আপনি দেখবেন যে ওই যে 4 হুইল ট্রাক্টর আছে, সেগুলো কিসে চলে? ডিজেলেই চলে। এবং মাল ওঠানামা নেওয়া প্রত্যেক এয়ারপোর্টে, আমি কাঠমান্ডু এয়ারপোর্টেও দেখলাম ওই ওই একই, ওগুলো চলে। এর বাইরেও আছে প্রায় 8 থেকে 10 লক্ষ আছে থ্রেশার, যেগুলো লোকালি ম্যানুফ্যাকচার্ড হচ্ছে, যেগুলো একে মাড়াই কল বা ইত্যাদি করে, এবং পর্যাপ্ত পরিমাণে এগুলো চলছে। এর সঙ্গে নতুন করে আমরা যে আধুনিক কৃষির কথা বলছি, এখানে বেড প্লান্টার, ট্রান্সপ্লান্টার, যেটা এখনো পিছিয়ে আছে, এগুলো কিন্তু আসছে। এবং এই সব মিলিয়ে একটা ফিগার দেখা গেল যে 42 লক্ষ ডিজেল ইঞ্জিন এই কৃষিতে বিভিন্ন ভাবে, কেবল সেচ নয়, এই যে ট্রাক্টর, পাওয়ার টিলার, থ্রেশার মেশিন ইত্যাদি মিলিয়ে ছোট বড়, এবং আপনার এটা 2 to 3 হর্স পাওয়ার টু ইভেন 12 হর্স পাওয়ার ইঞ্জিন রান করছে, এরকম প্রায় 42 লক্ষের মতো আছে। আমাকে মাফ করবেন, এই ফিগারগুলো যে কেউ কন্টেস্ট করতে পারেন, কার কাছে সঠিক আছে এটা আমার জানা নাই, তবে আমি একটা ধারণা দিচ্ছি যে এই যদি হয়, আমি মনে করি আগামী দিনে এই মেশিনের সংখ্যা বাড়বে, এবং সেই কারণে ওই অনুপাতে ডিজেলের চাহিদাটাও বাড়বে এবং ব্যবহারটা বাড়বে। বিশেষ করে বাংলাদেশের কৃষিতে কৃষকের সংখ্যাও বাড়ছে, তা কাজেই এই যে সার্ভিস গুলো অবশ্যই বাড়বে। তা কাজেই এগুলো চলার জন্য কিছুক্ষণ আগে জাফর খান সাহেব বলছিলেন
যে প্রায় ৪৫ লক্ষ টনের মতো বোধহয় ডিজেল রাফলি আমি কোথায় যেন পেয়েছিলাম, উনিও বললেন। এর প্রায় 1/4 তার মানে 10.5 লাখ টনের মতো ডিজেল লাগে কেবলমাত্র এই কৃষিতে সেচ কাজ বা ইত্যাদির কাজে আর কি। কাজেই ওদিক থেকে দেখতে গেলে এটা একটা গুরুত্বপূর্ণ অংশই আমি মনে করি। এবং তাও কোন সময়ে, যে হটেস্ট মান্থ অফ দ্য ইয়ার, মার্চ, এপ্রিল এবং পার্ট অফ মে, যখন নাকি এই বোরো ধান থাকে ফ্লাওয়ারিং স্টেজে, থোড় আসে, বায়োলজিক্যাল কিছু শব্দ ব্যবহার করছি, কিছু মনে করবেন না। এই সময় অত কোন রকম কোনো খাতিরের কোনো জায়গা নেই, আপনার স্ট্যান্ডিং ওয়াটার এই রাইস প্ল্যান্টে রাখতেই হবে। এই বছর সেখানে একটু অভিঘাতটা পড়েছে, বিশেষ করে নর্থ বেঙ্গলে বেশ কিছু জায়গাতে এখানে হয়েছে। গ্রামের পাম্পগুলোতে গিয়ে লাইন দিয়েছে কিন্তু পায় নাই, কান্নাকাটি হয়েছে। আমি অবশ্য মিডিয়ার অতিরঞ্জন যে থাকে সেটাকেও মেনে নিচ্ছি, কিন্তু এমনিতেও ব্যক্তিগতভাবে আমার যে সোশ্যাল ল্যাবগুলো আছে তার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি, একটা হা হুতাশ হয়েছিল। তবে আল্লাহর রহমত যে গত সপ্তাহে একটা বৃষ্টিপাত ইত্যাদি হওয়াতে ওই প্রচন্ড যে একটা অবস্থা, শুষ্ক অবস্থাটা ছিল, ওটা কেটে গেছে এইবার। এইখান থেকে আমি যেটা বলতে চাই, যেটাতে এইবারই শেষ হয়ে গেল এটা তো নয়। আমি মনে করি যে বড় কোনোভাবে চলে যাবে, উৎপাদনটা সামান্য কিছু এফেক্টেড হলে হতেও পারে, আমি একদম নিশ্চয়তা দিয়ে বলতে পারছি না। তবে যতটা ভালো হতে পারতো সেটা নিশ্চয় হবে না। কিন্তু আগামীতে একটা আমন মৌসুম আসছে। একটু একটু বলছি যে বলুন। বড়র বিষয়টা একটু, এখানে বড় ধরনের ঘাটতি আপনি তো এক্সপেক্ট করছেন না, এটা আমি করছি না। মাইনার ইয়ে হতে পারে। হ্যাঁ, আমি এপিএমইউ এবং ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশনের কাছ থেকেও যতটুকু পেলাম, হতে পারে সামান্য কিছু, কিন্তু আমার মনে হয় যে এখন পর্যন্ত না। তবে একটা কথা মনে রাখতে হবে যে হাওরের ধান কাটা প্রায় 70% মতো হয়ে গেছে, কিন্তু মেইনল্যান্ডে ধান কিন্তু এখনো ম্যাচিউরিং স্টেজে। কাজেই সামনে আবার একটা কি হবে ওটা আমরা এখনো জানি না, তবে আশা করছি হয়তো বা বাই দ্য মিডল অফ মে ধান কাটা শুরু হবে। বড় ধরনের কোনো বিচ্যুতি নাও হতে পারে আল্লাহ রহম করলে। আমার দ্বিতীয় বক্তব্যটা হচ্ছে আমন। আমনও কিন্তু এখন প্রায় সমান সমান। আপনি জানেন বোধহয় যে এখন একটা ট্রেড অফ হচ্ছে। ট্রেড অফ হচ্ছে একদিকে বোরো এবং আউশ, আর একদিকে আমন। বোথ বোরো অ্যান্ড আউশ যেহেতু ইরিগেশন ডিপেন্ডেন্ট অ্যান্ড দেয়ারফর ডিজেল পাম্প ডিপেন্ডেন্ট লার্জলি, এটি খরচও বেড়ে যাচ্ছে, এটা কমে যাচ্ছে। অপরদিকে মনসুন ডিপেন্ডেন্ট আগের মতো, এবং আগের মতো আর ফ্লাডের বিপর্যয় অতটা আশঙ্কাও করা হয় না, সেই কারণে আমনটাও বেড়ে যাচ্ছে। তা সেই আমনটা সামনে, এবং আমনে একটা সাপ্লিমেন্টাল ইরিগেশন লাগে, আমরা অনেকেই এটা জানি কিনা। শুরু হয় মনসুন দিয়ে, কিন্তু একটা ড্রাউট সিচুয়েশন হয় সেপ্টেম্বর অক্টোবরে। এটা কি হবে আমরা জানি না। তার জন্য কিন্তু ওই পাম্পগুলো, বোরহোলগুলো কিন্তু ক্ষেতের মধ্যেই থাকে, কেবল ইঞ্জিনটা নিয়ে আসে বাসায়। যদি ওইরকম কোনো কিছু ঘটে, দেন এগেইন এগ্রিকালচারের নেচারটা হচ্ছে এরকম, এটা মৌসুম ভিত্তিক আর আগের মতো নেই। ইটস এ ইয়ার রাউন্ড বিজনেস নাও। টার্ন অ্যারাউন্ড বিটুইন ক্রপস অনেক কমে এসছে। কাজে এই যে মেশিন সবসময় ব্যবহার করতে হচ্ছে। এবং অর্চার্ড, এটা কেবল ফিল্ড ক্রপস, এখন ধান আর গম বা এইসব নাই, এখন অর্চার্ড, ফলের বাগান, তার জন্য ড্রিপ ইরিগেশন লাগে। ভেজিটেবল, তার জন্য স্প্রিংকলার লাগে। এবং অল দিস ইরিগেশন মেশিন, এটা ডিজেল লাগে আর কি। এই জন্য আমি বলছি যে আগামী আমন মৌসুম অথবা আগামী রবি মৌসুম এইভাবে ধরি। তার জন্যও আমাদের খাদ্য নিরাপত্তার দিক চিন্তা করে আমাদের বোধ হয় এই প্রস্তুতিটা রাখতে হবে। আমি কি এখন আরো কিছু বলবো নাকি পরের আরো কিছু? বলে ফেলেন একবারে। আমি বলে ফেলে আমার মনে হয়। তো এটা তো বললাম, এই সমস্যা কে না জানে। এর উপরে আপনি মনে করতে পারেন, আমি কোনো কঠিন শব্দ ব্যবহার করছি না, কিন্তু একটা রাফ হিসাব করে দেখা গেল যে এই যে 10.5 লক্ষ টন ডিজেলের উপরে যদি 15 টাকা করে লিটার প্রতি যে দামটি সমন্বয় করা হয়েছে, তাতে 1,500 কোটি টাকা একটা বাড়তি খরচ ইরিগেশনে লাগলো। তো এটি কিন্তু যাবে
এই কৃষকের উপর আলটিমেটলি ভায়া এই 16 লক্ষ সেচ পাম্পের মালিক। এটা কিন্তু 1.25 কোটি কৃষক সবারই ডিজেল কিনে না, ডিজেল কিনবে হচ্ছে যারা পাম্পের মালিক, সেচ পাম্পের মালিক, তাদের সংখ্যা আমি রাফলি বললাম 16 লক্ষ। এই তাদের পকেট থেকে আমি রাফলি হিসেব করে দেখলাম গড়পড়তা এই ডিজেলের প্রাইসটা বাড়ার কারণে যে খরচটা গত বছর হতো তার চেয়ে 3,000 থেকে 4,000 টাকা প্রত্যেকটা পাম্প মালিকের পকেট থেকে যাবে। তা তিনি তো আর বসে থাকবেন না ওই টাকাটা দিয়ে, তিনি তার সেচের যে চার্জটা নিতেন কৃষকের কাছ থেকে সেটা ন্যাচারালি বাড়িয়ে দিবেন। অনেক জায়গাতে এটা নিয়ে দর কষাকষি হবে, বাট করবেন তিনি, তাকেও তো থাকতে হবে। আমি বলছি যে এমনিতেই যে ধানের দাম এখন সুনামগঞ্জে কালকে খবর পেলাম 750 থেকে 800 টাকা ভেজা ধান বিক্রি হচ্ছে। ওটাকে যদি 14% ময়েশ্চারেও হিসাব করি তাহলে 1,000 টাকা করে ধানের দাম রাফলি নর্মাল ময়েশ্চারে। 1,000 টাকা যদি ধানের মন হয় আর সেচের চার্জ যদি এই রেটে বাড়ে তাহলে ধান উৎপাদন করা, আমি লাভের কথা বলছি না, এটা উৎসাহটা হারিয়ে ফেলতে পারে। এবং অলরেডি একটা শিফট দেখা যাচ্ছে ফ্রম রাইস টু নন রাইস, এবং ভুট্টা হচ্ছে তার মধ্যে অন্যতম, এবং অন্যান্য রবি মৌসুম আসছে। এই জন্য আমি বলছি তাহলে আমার ইয়েটা কি, আমার গাইড লিডিং পয়েন্টটা কি? লিডিং পয়েন্টটা হচ্ছে খাদ্য নিরাপত্তা। আমরাই 20 কোটি মানুষের দেশে এই ফুড সিকিউরিটিটা তাহলে কিভাবে দেখছি? আমি এটা বিশ্বাস করি না যে ডোমেস্টিক প্রোডাকশন থেকে পুরোটা এনশিওর করা যাবে অনন্তকাল ধরে, কিন্তু আমরা কি এখনই মনে করছি কিনা যে আমাদের এত টাকা আছে যে কোনো ঝামেলা নেই, যদি ফসল কোন রকম মায়েরও যায় আমরা তাহলে বাইরে থেকে আমদানি করব? আমার মনে হয় ওটা খুব অ্যাম্বিশাস হবে। এবং 2007 এবং 2008 সেই নিষ্ঠুর অভিজ্ঞতাটা আমাদের মনে আছে, যে আমাদের ডলার ছিল, টাকা ছিল, আমরা কিন্তু পারিনি। সো দিস ইজ এ ভেরি রিস্কি একটা বিষয়, আমাদের ভালোভাবে বোঝার একটা ব্যাপার আছে। এবং এই পাম্প মালিকদেরকে যদি একটু সহায়তা দেওয়ার বিষয় হয়, মাত্র 14 লক্ষ অথবা 16 লক্ষ সেচ মালিক, সেটা গভর্নমেন্টের কাছে তাদের তালিকা আছে, এটা কিন্তু আছে তাদের, এমন না যে তাদের কেউ চেনে না। এই তালিকাটা ধরে আগামীতে তাদের ডিজেল সরবরাহটা কিন্তু সাদ্দাম আক্তার, ওই পাম্প মালিকরা তো অলরেডি কৃষকদের কাছ থেকে এই যে বাড়তি খরচটা তুলে নিয়েছে, তাই না? নিয়েছে না, মানে যেখানে সিকি ভাগে ধানের ভাগ হিসাবে যেখানে সেচের চার্জ নেয়, তার জন্য তারা ধান কাটা পর্যন্ত অপেক্ষা করবে, এখনো নেয় নাই, কিন্তু নগদ কাছ থেকে নেয়। আপনি যেই একটা প্রস্তাব দিলেন যে পাম্প সরি, এই যে যারা কল মালিক আর কি, যারা ইয়ে করছেন ডিজেল ভিত্তিক, তাদেরকে এক ধরনের এই যে বাজেটারি সাপোর্ট, এটার ফলটা কি কৃষক পাবে? পাওয়ার একটা ব্যবস্থা করতে হবে, যে সরকারের কাছে তো তাদের একটা দায়বদ্ধতা থাকবে, তার লিস্ট আছে, তাকে দেওয়া হবে। এবং এটার ভিতর তো এক ধরনের আপনার একটা, আমি বলছি কমপ্লায়েন্সের একটা ফ্যাক্টর আছে। তো এক মাঘে তো যাবে না, নাহলে পরের বছর হবে না, সে যাতে সেচ চার্জ বাড়িয়ে না দেয়। এইটাই বলছি, পলিসি পদক্ষেপ দৃষ্টিকোণ থেকে কৃষক যেন আলটিমেট আবার লুজার না হয়, সেদিক দিয়ে একটু নজর রাখা প্রয়োজন হবে বাড়তি। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাদের 5 জনকে। অ্যাকচুয়ালি আমরা আই থিঙ্ক একটা ভেরি রিচ মাঠ বাস্তবতা, এবং সেখানে সমস্যাগুলো কিভাবে অনুভূত হচ্ছে, এবং আমাদের যে সামনের দিকে তাকাবার যে বিষয়টা, একটা বিষয় আই থিঙ্ক উঠে এসছে, যে বিষয়টা শুধু এই মুহূর্তের একটা সাময়িক সংকট নয়। আই থিঙ্ক সবার বক্তব্য থেকে যেটা উঠে আসছে, যেটা একটা মধ্যমেয়াদী পলিসি চ্যালেঞ্জ। কারণ গভীর অনেকগুলো, একটা হচ্ছে এই মুহূর্তের একটা সমস্যা, সেটা ছিল, সেটা ট্যাকেল করার চেষ্টা হচ্ছে, কিন্তু আরেকটা হচ্ছে যে এই মধ্যমেয়াদী অর্থনীতির বিকাশের জন্য অনেকগুলো ভালনারেবল পয়েন্টস ইমার্জ করেছে, যেগুলোতে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এখন এই পর্যায়ে আমাদের অনেকে যুক্ত আছেন, বোথ থ্রু জুম এন্ড থ্রু ফেসবুক লাইভ। আমি একটু মানে 2-3 মিনিটের জন্য কারো যদি কোনো পার্টিকুলার এই মুহূর্তে অবজারভেশনের পয়েন্ট থাকে আমাদের প্যানেলিস্টদের জন্য বিশেষ করে,
আই ওয়েলকাম, আপনারা হাত তুলতে পারেন মানে থ্রু দ্যাট ওই রিয়াকশন বাটনের মাধ্যমে, তাহলে আই ক্যান কল ইউ ইন আর কি, যদি আমি দেখতে পাই। হবে। জিল্লুর একটু আমি একটা 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 পয়েন্ট আমার মনে হয় আমরা আলোচনায় বাদ বলো, পড়েছি। হ্যাঁ মাহমুদ বলো। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের যে ফার্টিলাইজার, আমি মনে করছিলাম এটা কভার করবে প্রফেসর সাত্তার মন্ডল। তো ফার্টিলাইজারটার উপরে কি প্রবলেম, এটা তো আচ্ছা। ফার্টিলাইজারটা এখন দেখা যাচ্ছে বাংলাদেশে যে 6টা ফ্যাক্টরি আছে ফার্টিলাইজার ফ্যাক্টরি, 5টাই বন্ধ এলএনজির অভাবে। তার মানে আমাকে আমার যে বছরে যে ইম্পোর্ট করতে হচ্ছে, আমার যে ফার্টিলাইজার ইম্পোর্ট হয় আমাদের প্রায় 26 লক্ষ টন আমার ফার্টিলাইজার, ইউরিয়ার কথা বলছি, ইউরিয়া ফার্টিলাইজার কথাই বলছি। তার থেকে আমরা 1 লক্ষ 10 লক্ষ টন আমার দেশে হওয়ার কথা ছিল, সেটা কমে যাচ্ছে এবং বাকিটা আমাকে ইম্পোর্ট করতে, তার মানে আমাকে ফার্টিলাইজারটা আরো বেশি ইম্পোর্ট করতে হবে এবং ফার্টিলাইজার ইজ গ্যাস ডিপেন্ডেন্ট। এবং এখানে সেই জায়গাতে আমরা এটা কিভাবে উত্তরণ করছি, আমার এই একটা সমস্যা, এটা আমাদের ফ্ল্যাগ করা দরকার। যে আমি যখন কৃষির কথা বলছি, ডিজেলের পাশাপাশি ফার্টিলাইজার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইনপুট, এবং সেখানে আমাদের কি দাঁড়াচ্ছে। এবং এখানে আমার যেটা বক্তব্য হচ্ছে, আমাদের যে ফার্টিলাইজার ফ্যাক্টরি, যেহেতু এটা এখন আমরা এন্টার ডিমান্ডটা আমরা দেখছি যে অনলি 1/3 আমরা মিট করছি, মিট করার ক্যাপাসিটি আমাদের এখানে আছে, কিন্তু আমরা গ্যাস সাপ্লাই করতে পারছি না, আর সেজন্য বন্ধ হয়েছে। আর কিন্তু ভোলাতে, আমি যেটা বলছি, ভোলাতে কিন্তু আমাদের যে গ্যাস আমরা পেয়েছি এটা এখনো আন্ডার ইউটিলাইজড। ভোলাতে এই পর্যন্ত দেখা যাচ্ছে 1.4 থেকে তারা বলছে প্রুভেন, যে এস্টিমেট করেছে প্রুভেন এবং রিকভারেবল রিজার্ভ বলছে 1.4 থেকে 2.047 ট্রিলিয়ন, যেটা এক্সপেক্ট করছে পটেনশিয়াল বলতে যাচ্ছে 5 TCF। কিন্তু এটা অনেকদিন ধরে শুনছি এটা কিউ ইউজ করা হবে। এখানে একটা বড় জিনিস, যে বড় চ্যালেঞ্জ যেটা ছিল হচ্ছে ট্রান্সমিশন। আমি যে ভোলার থেকে যে আমি গ্রিড আনবো, ট্রান্সমিশন কুড বি অ্যান ইস্যু। সেখানে আমি মনে করি ভোলাকে আমরা সেখানে ফার্টিলাইজারটা এখন যে অল্প বিস্তর যেটা আমরা করছি, ওখান থেকে রিজার্ভ থেকে আমরা ব্যবহার করছি, সেটা কিন্তু ভোলার জন্য খালি করছি, এর বাইরে আমরা সাপ্লাই দিতে পারছি না। তো সেই জন্য আমি মনে করি ইনস্টিটিউট যেভাবে আমরা বড় পুকুরিয়াতে কোল বেস একটা পাওয়ার প্ল্যান্ট করেছি, ঠিক এখানেও আমি মনে করি ইনস্টিটিউট একটা ফার্টিলাইজার প্ল্যান্ট ইমিডিয়েটলি করার জন্য আমরা কাজ শুরু করতে পারি। অসংখ্য ধন্যবাদ মাহমুদ। আই থিঙ্ক দ্যাট ওয়াজ এক্সেলেন্ট এডিশন টু দি হোল ডিসকাশন অন দি ইম্প্যাক্ট অন এগ্রিকালচার। আমি ফ্লোর থেকে এখন মোল্লা আমজাদ হোসেন, উনি দীর্ঘদিন এই সেক্টরের, এই যে এনার্জি সেক্টরের গণমাধ্যম থেকে উনি নজর দিচ্ছেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং কিন্তু 2-3 মিনিটের মধ্যেই বলতে হবে। মোল্লা আমজাদ হোসেন। ধন্যবাদ জিল্লুর ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্যে। আমি একজন ছাড়া অন্য বক্তাদের কথা শুনলাম। মানে আমি এই জ্বালানি তেলের যে সংকট, এটা নিয়ে একটু কথা বলতে চাই। আমি কোনোভাবেই মানে এই 2 মাস কয়েকদিন বয়সী সরকারকে আহত করতে চাই না, কারণ এই ঘটনাগুলোর জন্য তাদের দায় নাই। কিন্তু এই দীর্ঘদিন ধরে, প্রায় 1.5 দশক ধরে আমাদের রাজনীতিবিদদের যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে, বিশেষ করে অর্থনীতির যে ইনগ্রেডিয়েন্টগুলো, যে এটা অর্থনীতিকে চালিয়ে রাখে, জ্বালানি থেকে শুরু করে অন্যগুলো, এগুলোর সিদ্ধান্ত নেয়ার বিষয়টি খুব বেশি আমলা নির্ভর হয়ে গেছে, আমলাতন্ত্র নির্ভর হয়ে গেছে। যার কারণে এবার যে জ্বালানি তেলের যে প্যানিক বাই, আমরা ক্রেতাদের দোষ দিচ্ছি, যদিও এই মুহূর্তে প্রায় 6 লাখ লিটার বিভিন্ন মজুত করা জ্বালানি উদ্ধার করেছে, কিন্তু প্রথম 6 তারিখে যখন এই জ্বালানি সরবরাহ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই এই সিদ্ধান্তটা সঠিক ছিল না। কারণ আমাদের যে পরিমাণ পেট্রোল, অকটেন এবং ডিজেল মজুদ ছিল, সেটা কিন্তু সবসময় থাকে। বাংলাদেশ কিন্তু একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে, সেটা ডিজেলের 80,000 টন, এবং এটা এখনো আছে। এটাতে কিন্তু এখন পর্যন্ত আমরা হাত দেইনি। তো এই প্যানিক বাইংটার কথা আমরা বলছি। প্রথমে আমরা মানে রেশনিং করলাম, রেশনিং করে স্কেয়ারসিটিটা তৈরি করে দিয়ে আবার মানে 14 তারিখে যে রেশনিং উইথড্র করলাম, এই কারণে এটা হয়েছে। তারপরে যখন এই যে
সরবরাহ বাড়ালাম। যেমন আমি একটু স্পেসিফিক উদাহরণ দিই, ধরেন এই শেরাটনের পাশে যে মেঘনার পাম্প, বা মৎস্য ভবনের পাশে যে রমনা ফুয়েলিং স্টেশন, এটাকে যদি 2025 সালের মার্চ এপ্রিলের সরবরাহ ধরে, মার্চ এপ্রিল বা মের সরবরাহ ধরে তার চেয়ে বেশি জ্বালানি সরবরাহ দেন, এটা কোনো মানে মানে মিনিং ক্যারি করে না বা কোনো যৌক্তিক বিষয় ক্যারি করে না। কারণ আমরা সবাই জানি 25-এর মার্চ এপ্রিল মে এই অঞ্চল কার্যত অচল অবস্থা ছিল, কারণ দাবিওয়ালাদের দাবির কারণে রাইট। সব সময় তো। তো সেই সময় এই পাম্পগুলো না অনেক সময় বন্ধ ছিল। এটা গেল। আমি মানে সাত্তার স্যারের একটা কথার সাথে একটু দ্বিমত পোষণ করতে চাই বিনীতভাবে। বা তার কারণ হচ্ছে গত 8 বছরে বাংলাদেশে ইরিগেশন নিয়ে একটা খুব ভালো উদাহরণ তৈরি হয়েছে, বিশেষ করে বিদ্যুৎ নির্ভর ইরিগেশন নিয়ে। কারণ কোনো পাম্প মালিকই এখন রাত 12টা থেকে 6টা এই রেঞ্জের ছাড়া সেচ পাম্প চালায় না। তখন শুধু মানে গত বছর এবং এই বছরের মানে কিছু কিছু দিন বাদ দিয়ে এই সময় কিন্তু ইলেকট্রিসিটির সরবরাহ সংকট ছিল না, কিন্তু এখন সংকটটা হচ্ছে। তার কারণ আমাদের মানে লোড প্যাটার্ন কিন্তু শিফট করে গেছে। রাত 12টার পর এই যে ব্যাটারি রিক্সা চার্জ দেওয়ার জন্যে দেখা যাচ্ছে পিক ডিমান্ড সারা 24 ঘন্টার মধ্যে রাত 12টার পর একটা বা দুইটাই ডিমান্ড পিক হয়ে যাচ্ছে। যে কারণে পারভেজ ভাই যেটা বললেন সেটা কিন্তু যৌক্তিক, যে আমার তো ইলেকট্রিসিটি ক্যাপাসিটি আছে। আমি মানে ম্যানেজমেন্ট ঠিকভাবে করলেই, আমি যদি মানে 7টায় মার্কেট বন্ধ না করে আরেকটু পরে করি, এটা কোনো ইয়ে হয় না। কিন্তু আমার এই বাজার গুণনের ব্যাপারে আমার একটা ভিন্ন মত আছে, যেটা হচ্ছে উইকডেজে এটা আসলে মানে 5টায় বন্ধ করে দিয়ে উইকেন্ডে 2 দিন আপনি খোলা রাখেন রাত 12টা পর্যন্ত। এটা একটা সলিউশন হতে পারে, কিন্তু আমাদের যে মেন্টাল মেকআপ তাতে এটা কতটা কাজ করবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে সোলার ইরিগেশন। এবং এই যে সাত্তার স্যার যে খুব সুন্দর একটা তথ্য দিলেন, যেটা হচ্ছে এখন আমাদের 1.2 মিলিয়ন মানে 12 লাখ ডিজেল পাম্প আছে। এটা আমরা মাত্র 4 থেকে 4.5 লক্ষ সোলার পাম্প দিয়ে এটা রিপ্লেস করতে পারবো। কিন্তু সমস্যা অন্য জায়গায়। এই দীর্ঘদিন ধরে সোলার পাম্পের একটা বিজনেস মডেল ডেভেলপ করার চেষ্টা হচ্ছে, কিন্তু এইটা এগেন এই যে বিদ্যুৎ মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে এই মডেলটা ডেভেলপ করেনি। কারণ বলা হচ্ছে যে যে দামে সোলার থেকে মানে গ্রিডে বিদ্যুৎ কিনবে, সেটার দাম হবে আরইবি পিডিবি থেকে যে দামে বিদ্যুৎ কিনছে সেইটা। এটা বিজনেস মডেল হয় না। তো এই বিজনেস মডেল হলে অনেকেই মনে করেন 100% কাভার করা সম্ভব। আমি মনে করি 40। হ্যালো, উনি মোল্লা আমজাদ, আপনি ফ্রিজ হয়ে গেছেন দেখছি। হ্যালো, আচ্ছা, উনি যখন আসবেন আমরা আবার ওনার থেকে নাম শুনবো। আরেকজন হাত আমি তুলেছেন। বোধহয় মানে আমাকে শুনতে পাচ্ছিলেন না, কারণ আমার এখানে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমি ইন্টারনেট আচ্ছা, প্লিজ এখন। আপনি কনক্লুড করেন, হ্যাঁ শেষ করে হ্যাঁ, নিন। আচ্ছা। আর দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে আমাদের, আপনি যেটা বললেন জিল্লুর ভাই, যে মিড টার্ম এনার্জি সেক্টর নিয়ে আসলে ইমিডিয়েট, মিড টার্ম এবং লং টার্ম প্ল্যানিং নেওয়া দরকার। মানে আমাদের নিজস্ব অন্যান্য সম্পদ, 3টা সম্পদ আমাদের আছে। সোলার, তো সোলার নিয়ে আমাদের ইমিডিয়েট একটা মানে মানে অ্যাকশন প্রোগ্রাম নেওয়া দরকার, যাতে আমরা 1 বছরের মধ্যে কমপক্ষে আরো 1000 থেকে 1200 সোলার যোগ করতে পারি, যাতে আমরা আগামী বছরে মানে এবং সামারে আপনার কি মনে হচ্ছে এটা 1 বছর এটা করা সম্ভব? 1 বছরে করা সম্ভব। শুধু যদি প্রপার পলিসি স্টেপ নেওয়া হয়। প্রপার পলিসি, যেমন আপনি জানেন যে ইউরোপে এখন 3 সেন্ট ইউরো সেন্টসে নেমে আসছে। তারা মানে ল্যান্ড প্রিপেয়ার করছে, ইভ্যাকুয়েশন ফ্যাসিলিটিস দিচ্ছে এবং অকশনে যাচ্ছে, একটা বেঞ্চমার্ক করে অকশনে যাচ্ছে। বাংলাদেশে এই পদ্ধতি ফলো করলে 1000 থেকে 1200 আমি মনে করি এখন মে, আগামী বছরের জুনের মধ্যে যুক্ত করা সম্ভব। সেই ক্ষেত্রে দিনের বেলা আমাদের আর ফার্নেস ব্যবহার করতে হবে না। এবং আমি লাস্ট পয়েন্ট যেটা বলছি, যে এটা আমাদের এনার্জি স্কেয়ারসিটি যেহেতু আছে, কারণ 15 সালে আমাদের আমদানি নির্ভরতা ছিল 25%, 25 সালে এসে এটা হয়ে গেছে 59%।
তো মানে গত বছর আমরা আমদানি এবং এনার্জি সার্ভিসের ডেট রিপেমেন্ট করার জন্য $20 বিলিয়ন ব্যয় করেছি। এবার বাজেট ছিল হচ্ছে $24 বিলিয়ন, কিন্তু অলরেডি $3 বিলিয়ন বেড়ে গেছে, আরো বাড়বে কিনা বলা মুশকিল। তবে রিনিউয়েবল এনার্জির পাশাপাশি রূপপুর যদি আমরা বিশেষ একটা ব্যবস্থা নিয়ে মিড টার্মে 28-এর সামারের মধ্যে এই পুরো 2400কেই গ্রিডে আনতে পারি, তাহলে এইটা কিন্তু সরকারের জন্য রিনিউয়েবল বাড়ানো, তারপরে হচ্ছে গ্যাস এক্সপ্লোরেশনটাকে মানে এয়ারফোর্টিং দিয়ে জোরদার করা, এবং যদিও ডার্টি ফুয়েল কিন্তু আমার ফুয়েল ফার্স্ট, প্রাইমারি ফুয়েল ফার্স্ট, সেই কারণে কয়লা নিয়ে একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেয়া এবং রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এটার জন্য একটা সরকার স্পেস পাবে। তবে সরকারের রাজনীতিবিদদের জ্বালানির ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমলা নির্ভরতা কমাতে হবে, না হলে বিপদটা বাড়বে আরো। অসংখ্য ধন্যবাদ মোল্লা, চমৎকার আপনি করেছেন। আর একটা হাত দেখতে পাচ্ছি আমরা, অবশ্য এর দিকে যাচ্ছি। সংক্ষিপ্ত করে বলতে হবে। ওই সাইকুল মিল্লাত মুর্শেদ, আপনি একটু পরিচয় দিয়ে আপনি শুরু করেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি জাস্ট একটা মানে খুব গ্রসলি একটা কথা যেটা বলতে চাই যে ধন্যবাদ আপনাকে এই ডিসকাশনটাকে ইয়ে করার জন্য, ইনিশিয়েট করার জন্য। আমার একটা ধারণা যে বাংলাদেশে এগ্রিকালচার আর ইকোনমিক্স এর মধ্যে একটা কাইন্ড অফ ডিস্টেন্স রয়ে গেছে আর কি। যারা ইকোনমিস্ট বাংলাদেশে, তারা এগ্রিকালচারকে খুব আসলে কনসিডারেশনে রাখে কিনা সেটা একটা বিষয়। আবার যারা এগ্রিকালচার ইকোনমিস্ট, তারা হয়তো এগ্রিকালচারের ফরওয়ার্ড যে লিঙ্কেজ গুলো আছে, বাজার টাজার এগুলো নিয়ে কথা বলে, কিন্তু বাজেটারি যে ইস্যুগুলো আছে সেইটাকে কিন্তু তারা কখনো খুব আলোচনার মধ্যে আসে না। তো আমাদের এগ্রিকালচার ইকোনমিস্ট যারা, তারা এগ্রিকালচার বুঝে বাট ইকোনমিক্সে ঢুকে না। আবার ইকোনমিস্ট যারা, তারা ইকোনমিক্সকে খুব অন্য ইস্যুগুলাকে ইয়ে করলো, এগ্রিকালচারটাকে আসলে আলোচনার ওই ইস্যু হিসাবে ওইভাবে প্রমিনেন্টলি আসে না। এই জায়গায় একটা বোধহয় কানেক্টিভিটি দরকার, যে আমাদের যারা কৃষি ইকোনমিক্স বা বাজেটের ক্ষেত্রে বা যে কোনো সময় সেখানে যেন জিনিসগুলো ইয়ে মিউট হয়ে গেছে নাকি? হ্যাঁ, আবার আনা যায়, সেই জায়গাটাকে আমাদের করতে হবে। জি, ধন্যবাদ স্যার। ওকে, অসংখ্য ধন্যবাদ। সত্যমন্ডল, আপনি কিছু মানে বলতে চাচ্ছেন, বলেন। আনমিউট করে, ওনাকে আনমিউট করে দাও। আমাদের টিম যদি একটু সত্যমন্ডলকে আনমিউট করো। হ্যাঁ হ্যাঁ, না আমি ওই যে কিছুক্ষণ আগে নামটা ধরতে পারিনি, মুর্শেদ, না না, মোর্শেদকে চিনি, তার আগে আমজাদ হোসেন, মোল্লা আমজাদ হ্যাঁ হোসেন। হ্যাঁ, আমি শুধু একটা ওনার সঙ্গে ইয়ে করি যে সেচ পাম্প গুলোতে বিদ্যুৎ সংযোগ বেড়েছে, এটা আমি স্বীকার করি এবং আমারও তাই ধারণা। কিন্তু এটা মনে রাখতে হবে, এর বেশিরভাগই হচ্ছে ডিপ টিউবওয়েল এগুলো, কিন্তু ডিপ টিউবওয়েল কাভার করে সমস্ত সেচ জমির হার্ডলি 10%, বাকিটাই করে হলো শ্যালো টিউবওয়েল এবং এলএলপি। এগুলোতে কিন্তু বিদ্যুৎ সংযোগ অত নেই আর কি, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এই যে বিদ্যুৎ সংযোগ যেগুলো ডিপ টিউবওয়েলে পাওয়া গেছে, এবং এই যে রাত্রির 12টার পরে তারা নিরবচ্ছিন্ন ভাবে তারা বিদ্যুৎ পাবে, সেচ দিচ্ছে, মাঠ পর্যায়ে এর একটা রিভার্স একটা ইম্প্যাক্ট পাওয়া গেছে। আমরা এটাকে বলছি রিভার্স ইনসেন্টিভ। সেটা হলো ওভার ফ্লাড করে রাখা ইরিগেশন ফিল্ড গুলোকে, ধানের জমিটাকে একদম হাঁটু জল করে রাখা আর কি। এর কতগুলো লাভ আছে। কৃষকরা মনে করে যে সবসময় যদি ডুবন্ত পানি থাকে তাহলে নিড়ানি দিতে হয় না, ঘাস জমে না। আর কে জানে কালকে যদি বিদ্যুৎ না থাকে, পরশু বিদ্যুৎ না থাকে, এই জন্য ভাসিয়ে রাখে। কাজেই দেয়ার ইজ এ প্রাইসিং পলিসি এখানে, এবং এই সাবসিডাইজ ইলেকট্রিসিটি দেওয়ার এই পলিসিটাকেও একটু রিভিউ করার ব্যাপার আছে, যে হাউ ইউ ডু দিস বিলিং, পার্টিকুলারলি হাউ ইউ বিল এ ডিপ টিউবওয়েল মালিক। এটা কি আপনি মিটার দেখে, নাকি অ্যাভারেজ ওরা বলে গড়পড়তা একটা বিল ইত্যাদি? প্লিজ এক্সকিউজ মি, কেন প্রত্যেকটা 35,000 ডিপ টিউবওয়েলের কাছে আমি গিয়ে দেখিনি, আমি যেখানে যাই সেখান থেকে এটা পেয়েছি। সো উই হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড অ্যাজ ওয়েল।
আর সোলারের কথা যেটা বলা হয়েছে, ডক্টর হোসেন জিল্লুর আর আমি মাসখানেক আগে একটা প্রোগ্রামে ছিলাম। এই জায়গাটাতে আমরা দেখেছি সোলারের প্রযুক্তির কিন্তু অত অভাব নেই, এবং আমাদের গবেষকরাও তারা যথেষ্ট ভালো কাজ করছেন বিডি এবং বিআরআইতে। সমস্যাটা প্রযুক্তির না, সমস্যা হচ্ছে পলিসিগত কিছু প্যাচের ব্যাপার আছে। একজন খুব ভালো করেই বলেছেন যে গ্রিড লাইনে ওটা কি যাবে না যাবে, তার সঙ্গে কিভাবে সংযোগ হবে, খুব একটা উৎসাহ দেখান না বোধহয়। আমরা এ ধরনের তো কমপ্লেনও পেয়েছি আর কি। কাজেই শাকিউল মোর্শেদকে আমি শুধু বলি যে এখন পুরোপুরি একমত আমি। আমরা পুরোটা যে জানি তাও না আর কি, মানে অনেক সময় হাফ 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 জ্ঞানী আমরা ওভাবেও করি। কিন্তু প্রশ্ন হলো বাজেটের আলোচনাটা আজকে কিন্তু এখানে আনছি না, তবে মনে থাকবে এটা যে বাজেটের আলোচনাতে কৃষি অর্থনীতিবিদরা, আজকে আমার এক ছাত্র কৃষি অর্থনীতিবিদ এই মুহূর্তে একটা বাজেটের আলোচনা করছে। কাজে করে না একেবারে তা না মোর্শেদ, ঠিক আছে করে। থ্যাংক ইউ। ওকে। আর আমি হোদাবক্স চৌধুরী আছেন এখানে, উনি কি আপনার পার্টিকুলারলি এই যে কমপ্লায়েন্স ম্যানেজ করা, এই যে ধরেন পাম্পে কতটুকু আছে করা, চেক করার এই যে বিষয়গুলো কিছু উঠে এসেছিল, আপনি কি আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে ওই বিষয়ে জাস্ট ব্রিফলি যদি 2-3 মিনিটে কিছু বলতে চান? হোদাবক্স চৌধুরীকে একটু যদি আনমিউট করে দাও, আমাদের পিপিএসসি টিম। হোদাবক্স চৌধুরী ফর্মার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, বাট উনি দীর্ঘ অভিজ্ঞতা আছে ইন ম্যানেজিং দিস পাবলিক অর্ডার ইস্যু। কই উনাকে একটু আনমিউট। দ্রুততার সাথে। হোদাবক্স চৌধুরী, আপনি এখনো আনমিউট হয়নি। আমাদের পিপিআরসি টিমকে অনুরোধ করছি একটু দ্রুততার সাথে ওনাকে আনমিউট করে দিতে, যাতে উনি ওনার বক্তব্যটা দিতে পারেন। না, স্যার ওনাকে একটু আনমিউট করতে হবে কাইন্ডলি। আচ্ছা, আপনি নিজে আনমিউট করেন নিজেকে। হোদাবক্স চৌধুরী, আপনি নিজে আনমিউট করেন। না, এখনো হয়নি। আচ্ছা, এটা মানে এটা একটা শুনতে সমস্যা। পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলেন। ওকে, সালাম আলাইকুম। আমি এটা সংকটটা যেভাবে আসলো, সেখানে তো অ্যাকচুয়ালি পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের আলোকে বলার মতো কিছু নেই, কারণ এটা ডিসিশন মেকিং এর প্রসেসের মধ্যে এগুলা ঘটছে। সাপ্লাই ডিমান্ড এইখানেই আমি তো অর্থনীতির ছাত্র না, আপনারা সব বড় আপনি অর্থনীতিবিদরা। কি ওই পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট কিছু কোনো ইস্যু ছিল কি আপনার মনে হয়? এইটা তো একটা বড় ইস্যু হতে পারতো। আমার মনে হয় এখানে আমাদের মানুষজন, বিশেষ করে যারা এই সমস্যা ভুগছে, এটা আমার কাছে খুব অবাক লেগেছে। এরা এইবার যে পেশেন্স শো করেছে, এটা এটা সাধারণত আমাদের দেশের মানুষ এখানে বিশৃঙ্খল আচরণ করে, এবার করে নাই। এটার বোধহয় একটা কারণ, সেটা হচ্ছে একজন বক্তা বলেও গেছেন যে এই নতুন গভর্নমেন্ট আসছে, অল্প কয়েকদিনের মধ্যে এই সংকটের মোকাবিলা করতে গিয়ে তাদেরকে বোধহয় সহানুভূতির সাথে সবাই দেখেছে। এইটাই আমার মনে হয়েছে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট না হওয়ার কারণ। আর পরবর্তীতে সংশোধনটাও আসছে তাড়াতাড়ি, তো এইটার কারণেই বোধহয় হয়েছে। কিন্তু যখন মানুষ আরো কিছুদিন পরে এরকম সংকট যখন হবে, তখন এইভাবে চুপচাপ থাকবে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু এইবার যেভাবে সবাই, যেমন আমার নিজেরই অভিজ্ঞতা হচ্ছে, আমার নিজের গাড়ি চালক ফজরের নামাজ পড়ে গিয়ে বিকেল 4টার সময় তেল পেয়েছে। এখন এইটা সবাই ধৈর্য ধরে মাইলকে মাইল লাইন ধরে দাঁড়িয়ে থাকার যে ধৈর্য আমাদের এরা দেখিয়েছে, পেশেন্স, এটা আমাদের মানুষের সাধারণ স্বভাব না। উচ্ছৃঙ্খল আচরণ করে এক। দ্বিতীয় হচ্ছে ওইখানে নানা রকমের মারামারি হয়, কিছু লোক তো সুযোগ নেয়। এই ঘটনাগুলো ঘটেনি, কিন্তু সামনে যদি এই ধরনের ঘটনা ঘটে, তখন এই জাতীয় ব্যাপারে উচ্ছৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হওয়ার সমূহ ভয় থাকবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা এখন একদম শেষ প্রান্তে চলে আসছি আমাদের নির্ধারিত। আমি প্যানেলিস্ট যারা আছেন তাদেরকে
একটা পলিসি সাজেশন হতে পারে, অথবা আপনি সেক্টর ইমপ্রুভমেন্ট মানে সার্বিক অবস্থাকে আরো উন্নত করার জন্য একটি সাজেশন শুধু তার মধ্যে সীমাবদ্ধ রেখে আমি একটা এই লাস্ট কয়েক মিনিট আমরা ইউজ করি। আমি প্রথমে মোহাম্মদ নাজমুল হক আপনাকে অনুরোধ করব, আপনার অবস্থান থেকে আপনি আগামীতে এই সংকট যেন না হয়, আরো যেন উন্নত হয়, আপনার একটা প্রস্তাব যদি থাকে বা পরামর্শ থাকে একটু বলেন। ওনাকে একটু আনমিউট করো, বা আপনি একটু আনমিউট করে নেন। হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছি। হ্যাঁ। আসলে আমাদের এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবচেয়ে বেশি যেটা আমি প্রয়োজন বোধ করি সেটা হলো যে আমাদের রিনিউয়েবল এনার্জি রিসোর্স গুলোকে কাজে লাগাতে হবে, আর গ্যাসের ক্ষেত্রে গ্যাসের কূপ খননের দিকে বেশি নজর দিতে হবে। আমাদের দেশে স্বাধীনতার পর এই পর্যন্ত মাত্র সম্ভবত 43টা কূপ খনন করা হয়েছে এই 54 বছরে। তো ইদানিং একটা সুখের কথা যে সম্প্রতি এই গত 17-18 বছরে কোনো এই ব্যাপারে নাজমুল কোনো ভাই 140টা 140টা রাইট 140 141, হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। তো আসলে এই সম্প্রতি আমাদের এই বর্তমান সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছেন। ওনারা বাপেক্সের যে সিসমেটিক জরিপ ছিল সেটা অনুযায়ী 2টা কূপ খননের ব্যাপারে কথা বলা হয়েছিল। সেটা হলো তিতাসের 31 নম্বর কূপ আর বাখরাবাদের 11 নম্বর কূপ। এই দুটার থেকে 2.5 TCF গ্যাস পাওয়ার একটা সম্ভাবনার কথা তারা বলেছেন। তো এটা আরম্ভ হবে এবং এটা 6000 ফুট পর্যন্ত গভীরে যেতে হবে, কঠিন শিলা ভেদ করে যেতে হবে। আমাদের দেশে সাধারণত 4600 পর্যন্ত যাওয়ার একটা 2000 থেকে 4600 পর্যন্ত কয়েকটা কূপে দেওয়া হয়েছে। তো এই উদ্যোগটা যদি সফল হয় তাহলে আমি মনে করি ভালো হবে। আর তেলের ব্যাপারে শুধু তেল না, আমি একটা কথা বলে শেষ করছি, যে কোনো প্রোডাক্ট বাজারে সরবরাহ যদি ঘাটতি থাকে তখন সেখানে অনেকেই অনেক ধরনের সুযোগ নেয়, বৈধ অবৈধ। কাজে তেলের ব্যাপারে যাতে কোনো সময় সরবরাহ ঘাটতি না থাকে সে ব্যাপারে সরকারকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আপনারটা মূলত হচ্ছে যে যোগানটা বাড়াতে হবে আর সাপ্লাই চেইনটা নিরবিচ্ছিন্নতা রাখতে হবে। জি, থ্যাংক ইউ। এবারে AKM জাফরুল্লাহ খান, আপনার একটা পরামর্শ আনমিউট করতে হবে। শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তেল বিপণনের সঙ্গে বিস্তৃত সম্পর্ক বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তেল সংগ্রহ করে দেয় আর আপনার কথাগুলো একটু কেটে যাচ্ছে, আপনার কথাগুলো কেটে। পেট্রোলিয়াম কর্পোরেশনের সাথে বর্তমান যে বিপণন কোম্পানিগুলোর যে সম্পর্ক, তেল সংগ্রহ করার দায়িত্ব হচ্ছে বিপিসি, আর বিপণনের দায়িত্ব দেওয়া আছে মার্কেটিং কোম্পানি গুলাকে। এখন এই মার্কেটিং কোম্পানি গুলা তাদের যে সক্ষমতা, স্টোরেজ ক্যাপাসিটি, এটা যেমন একটু বাড়ানো দরকার। আবার বিপিসি তরফ থেকে তেল সংগ্রহ করার বিষয়টাও এনশিওর করা দরকার। এখন তেলের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে উঠানামা করবে, আমাদের তো তেল না কিনে উপায় নেই। কাজে স্টোরেজটা ইম্পর্টেন্ট। এখন আমি ইকোনমিক্সের ছাত্র না, বুঝিও না ইকোনমিক্স, তারপরে যে জিনিসটা বুঝি যেটা হলো বলতে চাই সেটা হচ্ছে আমার ডলার আছে প্রচুর, আমি রিজার্ভ রাখতেছি, কিন্তু আমি পেট্রোলিয়াম প্রোডাক্টস রিজার্ভ রাখার ক্ষেত্রে তখন আমি হিসাব করতে হয় যে কত লস যাবে, কি হবে, এতদিনের বেশি যদি রাখা হয় এই পরিমাণ লস হবে, তখন হিসাব করি। আমরা যদি ওই যেটা নাজমুল সাহেব যেটা বললেন যে নির্বিচ্ছিন্ন সরবরাহটা কোনো রাখতে পারি, সেটার জন্য আমাদের দরকার হবে স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো এবং সংগ্রহটাকে আরো স্ট্রিমলাইন করার জন্য যে দ্রুত সম্ভব। আর আমি শুরুতেই বলেছিলাম যে ডিজেল ক্রাইসিস মোকাবেলার জন্য আমাদের যে এখন একমাত্র পথ হচ্ছে ইস্টার্ন রিফাইনারির সেকেন্ড ইউনিটটাকে দ্রুত সম্ভব চালু করা, করা। আর অকটেন এবং পেট্রোলের ক্ষেত্রে আমাদের খুব একটা ক্রাইসিস নাই। আমরা যদি আমাদের বর্তমান যে রিফাইনিং সোর্স সিস্টেম থেকে যা পাই এবং ইস্টার্ন রিফাইনারি সেকেন্ড ইউনিট হলে এটা আরো অনেক সহজ হয়ে যাবে, দরকার হবে না, কিছু ইম্পোর্ট করা লাগবে না পেট্রোল, অকটেন এবং পেট্রোল। ডিজেল ইম্পোর্টও খুব লাগবে না যদি সেকেন্ড ইউনিটটা আমরা কমপ্লিট করতে পারি। শুধুমাত্র ক্রুড আমাদেরকে এনশিওর করতে হবে আনা। এই ক্রুডের জন্য এখন যে সিস্টেম আছে, আমরা অন্য অপশনও খুঁজতে পারি ক্রুডের জন্য আরো। তো সবচেয়ে বড় কথা হলো আমার রিফাইনারির সেকেন্ড ইউনিটটাকে দ্রুত চালু করা। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। শেখ মাহমুদুল হক, আপনার একটি পরামর্শ। হ্যাঁ, ধন্যবাদ।
অ্যাকচুয়ালি সবকিছু মোটামুটি আলোচনা হয়েছে। জাস্ট আমি একটা জিনিস বলছি যে আমাদের বর্তমানে যে ইম্পোর্ট বিল অন অ্যাকাউন্ট অফ ফুড এবং ফুয়েল, সেখানে যে দেখা যাচ্ছে যে $5 যদি পার ব্যারেলে দাম বাড়ে ইন্টারন্যাশনাল মার্কেটে, তাহলে আমাদের তার ইম্প্যাক্ট হচ্ছে $400 থেকে $500 মিলিয়ন। আমি জাস্ট যেগুলো আলোচনা হয়েছে জাস্ট ওয়ান্টেড টু কোয়ান্টিফাই যে আমাদের সেন্সিটিভ ভালনারেবিলিটির কোন পর্যায়ে আছে। $5 যদি প্রতি ব্যারেলে দাম বাড়ে, ক্রুডের দাম বাড়ে, তাহলে তার ইম্প্যাক্ট গিভেন দ্য কারেন্ট ডিমান্ড সেটা হবে $400 থেকে $500 মিলিয়ন। তো আমাদেরকে এই $400 থেকে $500 মিলিয়ন একটা এই যে বাড়তি খরচের, খালি $5 এখন তো আরো বেড়ে যাচ্ছে, এইটাকে আমরা এর একটা যে চেইন ইম্প্যাক্ট এন্টায়ার ইকোনমিতে পড়বে, ইনফ্লেশন থেকে শুরু করে আমার ইন্ডাস্ট্রিতে, এটাকে খেয়াল রেখে যে এই জিনিসটা খেয়াল রাখতে আমি জাস্ট বলছি যে আমাদের অল্টারনেটিভ গুলো চিন্তা করতে হবে, যেটা অলরেডি একটা যেটা বলা হয়েছে তার বাইরে যেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে আমরা যেটা ইমিডিয়েটলি করতে হবে সেটা হচ্ছে হাউ ডু উই গো ফর ডাইভার্সিফিকেশন অফ দি সোর্সেস অফ সাপ্লাইস। আমরা তো মিডল ইস্টে পড়ছিলাম, এখন আমরা অন্য জায়গায় যেতে পারছি কিনা, আমরা সাউথ ইস্ট এশিয়াতে, আমেরিকা থেকে আমরা কিভাবে এটাকে করতে পারি যাতে আমার নিরবিচ্ছ সাপ্লাইটা থাকে। এবং ওই যেটা আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের অলরেডি যে কোল বেসড প্ল্যান্ট গুলো আছে তাদের সাথে আমাদের একটা কন্ট্রাক্ট আছে, সেখানে আমরা এটাকে ম্যাক্সিমাইজ করতে পারি কিভাবে, ওইটা একটা আমাদের দেখতে হবে যে যেহেতু লোকালি যেগুলো আছে সেখানে আমাদের কোল বেসড প্ল্যান্ট গুলোকে আমরা কিভাবে করতে পারি। এখানে একটা বড় জিনিস যেটা দেখছি আমরা, আদানি যে সমস্যাটা, আদানি তারা এটাকে তাড়াতাড়ি ওদের সাথে একটা নিরসন করা দরকার, বিকজ তাদের এই মুহূর্তে আমাদের রূপপুর চালু হচ্ছে, রূপপুর চালু হতে হতে এটা আরো 2-3 মাস লাগবে আমাদের প্রথম একটা ইউনিট চালু করার। কিন্তু আদানিতে যেটা দেখছি সেটা হচ্ছে একটা ইউনিট চালু করেছে, 800 মেগাওয়াটের একটা ইউনিট যাচ্ছে, ওদের আরেকটা ইউনিট আইডল আছে। তো ওদের যে জিনিসটা আছে, এদের সাথে আমাদের এখন বর্তমানে যে সমস্ত নেগোসিয়েশনে যে ইস্যুস গুলো রয়ে গেছে, সেটাকে দুটোকে পাশ কাটিয়ে ওদের সাথে একটা অ্যারেঞ্জমেন্টে যাওয়া, যে ওদের সাথে কিছু ডিসপিউট আছে, ডিসপিউট এবং আনডিসপিউটেড, এই দুটোকে যদি আমরা আলাদা করতে পারি, করে আনডিসপিউটেড এর ব্যাপারে তাদেরকে বলতে ঠিক আছে, ডিসপিউটেড আমরা পরে আমরা তোমাদের সাথে নেগোশিয়েট করবো, আলোচনা করব, বাট আনডিসপিউটেড যে প্রাইসিংটা আছে সেই প্রাইসটাতে ভিত্তি করে তোমাদের সাপ্লাই ম্যাক্সিমাইজ করো। একটা নেগোসিয়েশন স্ট্র্যাটেজির মধ্যে একটা হচ্ছে আমি বলছি ওটাকে আমার নেগোসিয়েশন আমি এই মুহূর্তে আরবিট্রেশন যেতে পারে, যে ডিসপিউটেড পার্ট, তাহলে আমি আরো আমার রেডি, আমার তো গ্রিড থেকে আরম্ভ সবকিছুই রেডি আছে, তো সেটাকে আমি নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আনোয়ার আলম পারভেজ, আপনার একটি পরামর্শ। আনোয়ার আলম পারভেজ আনমিউট করা যাচ্ছে? ওনাকে একটু আনমিউট করে দাও। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আমি যেটা বলতে চাই যে এই মুহূর্তে সরকারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রি দুই সেক্টরের কে সিকিউর করা, এবং আমাদের এই দুইটাকে সিকিউর করতে গেলে ডেফিনেটলি আমি মনে করি যে এবং আগামীতে এই মুহূর্তে যেহেতু আমরা দেখছি যে ইরানের যুদ্ধ, ইরান এবং ইউএস এর যুদ্ধটা কিন্তু একটা লং টার্ম দিকে চলে যাচ্ছে, এবং বাংলাদেশের এনার্জি সিকিউরিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওটা ছাড়া এগুলিকে আমরা সিকিউর করতে পারবো না, এই দুইটা সেক্টরকে। এবং এই দুইটা সেক্টরকে সিকিউর করার জন্য এখন যে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম পলিসিগুলি কিন্তু আসলে নিতে হবে। ইমিডিয়েটলি যে জিনিসটা দরকার সেটা হলো যে আমাদের কোল বেস প্লান্ট যেগুলি আছে সেগুলিকে কিন্তু সক্ষমতার ভিত্তিতে চালানো উচিত, এবং যেটা একটু আগে বললো আদানির গুলি এবং ইন্ডিয়ার থেকে যতটুকু পারা যায় সেটা, এবং এগুলি দিয়ে আমরা ডোমেস্টিক গুলিকে সাপ্লাই করা উচিত, এবং গ্যাসগুলিকে দিয়ে আমরা ফার্টিলাইজার থেকে আরম্ভ করে ইন্ডাস্ট্রি যাতে সক্ষমতা থাকে সেগুলি আমাদের দেখা উচিত। এবং সাথে সাথে এই যে গ্যাস পাইপলাইন গুলি যে ওয়েস্টেজ লিকেজ যেগুলি হচ্ছে সেগুলি আমাদের বন্ধ করে, ওয়েস্টেজ কিন্তু এখন আমাদের বন্ধ করা উচিত, সেগুলিতেই কিন্তু আমাদের পয়সা সেভিংস গুলি কিন্তু আসবে। এবং আমি মনে করি যে সোলার বা এলএনজি যেগুলি আছে, এগুলি এলএনজির জন্য এফএসআরও, সেটা আরো যে দুইটা আমাদের যে ক্যান্সেল হয়ে গেছিল সেগুলিকে কিভাবে আবার রিভাইভ করা বা ইমিডিয়েটলি দেওয়া, কারণ
আমরা আগামীতে এলএনজি আনতে পারলেও দেখা যাবে যে এফএসআরইউ এর জন্য কিন্তু আমরা ডিস্ট্রিবিউট করতে পারছি না, এবং সেগুলি সিকিউর করা অত্যন্ত জরুরি হবে। এবং রূপপুর পাওয়ার প্ল্যান্টটা যত তাড়াতাড়ি সম্ভব পুরো ক্যাপাসিটিতে নিয়ে আসা উচিত, এবং তাহলে হয়তো আমরা একটা সিকিউর জায়গায় যেতে পারবো। ধন্যবাদ সবাই। ধন্যবাদ, ধন্যবাদ আনোয়ার পারভেজ। এবং সর্বশেষে আমাদের প্রফেসর সত্তার মন্ডল, আনমিউট করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি চারটা কথা খুব সংক্ষেপে বড় দাগে বলছি, এবং শাকিউল মোর্শেদের এই যে কনসার্নটা, যে বাজেট সামনে ইত্যাদি, আমি ওটাকেও এখানে অ্যাড্রেস করছি। 1 নম্বর হচ্ছে যে আমি মনে করি যে এই যে 12 লক্ষ থেকে 14 লক্ষ যে সেচ পাম্প ওনাররা আছে, যাদেরকে আমি মনে করছি কি ফ্যাক্টর, তাদের ডিজেল সাপ্লাই এবং পসিবলি উইথ ডিজেল, এটা ক্যালিব্রেট করতে হবে, ডিজেল সাবসিডি এটা কিভাবে দেওয়া হবে, এটা অতীতে 2-1 বার গবেষণা হয়েছে। তবে আজকাল অনেক রকমের কার্ডের কথা শোনা যাচ্ছে, ডিজেল কার্ড, এটা নিয়ে কাজ করা যেতে পারে। আমি এই বড় সিজনের কথা বলছি না, আমি আগামীর কথা বলছি। তো কাজেই ডিজেল সাবসিডি টু দিস পাম্প ওনার্স, এবং এটাকে একটা প্রায়োরিটি পাওয়া দরকার। এই বাজেটে এরকম একটা প্রভিশন থাকতে পারে। আমার 2 নম্বরটা হচ্ছে সোলার পাম্প, সোলার ইরিগেশন পাম্প নিয়ে কথা হচ্ছে। খুবই একটা পটেনশিয়াল একটা সোর্স বলে আমরা জেনেছি। তো এটি একটা হতে পারে। একজন বলেছেন যে এটাকে আমাদের ডিউটি রিডিউস করা অথবা ডিউটি ফ্রি আমদানি করা সোলার প্যানেল এবং আর কি ফটোভোল্টাইক ব্যাটারি বা ইত্যাদি। বাট এর সঙ্গে আমি যুক্ত করব যে আমাদের যে কৃষি গবেষণা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে রাইস রিসার্চ এবং কৃষি গবেষণা, এরা কিন্তু এই সোলার প্যানেল নিয়ে বেশ কিছু গবেষণা করছে, কিন্তু তাদেরকে আরো বর্ধিত গবেষণা বরাদ্দ এই বাজেটে রেখে আমার মনে হয় যে একটা বড় ধরনের প্রণোদনা তাদেরকেও দেওয়া যেতে পারে টু ওয়ার্ক আউট। এবং আমাদের বাংলাদেশে যে স্মল ফার্ম আছে, যাদের এভারেজ ফার্ম সাইজ হচ্ছে লেস দ্যান অ্যান একর এবং 5 থেকে 7টা ফ্র্যাগমেন্টে বিভক্ত, এইরকম একটা সিচুয়েশন, একটা কমান্ড এরিয়া যদি 5 থেকে 6 হেক্টর হয়, তাহলে হোয়াট টাইপ অফ সোলার প্যানেল এই সিস্টেমটা হবে, এইটা নিয়ে যেন গবেষণা হয়। আমি মনে করছি এটা খুব জরুরি বিষয়, এটা বাজেটে থাকতে পারে। 3 নম্বর বিষয়টা হচ্ছে, একজন বলছিলেন, আমি খুব জানি না, এটা আমি প্রশ্নটা বলছি, যে এখন ডিজেল পাম্প আছে, ডিজেল ইঞ্জিন দিয়ে চলে, তাহলে ওই যে এলপিজি যে কথা আমরা শুনছি, বাসা বাড়িতে কিনে নিয়ে আসি, এই এলপিজি দিয়েও কি তাহলে এই ইরিগেশন পাম্প গুলোকে চালানো যায় কিনা, তার জন্য কি মানে কি করতে হবে, আমি এটা জানি না। দ্যাট ইজ ওয়ান পসিবিলিটি। আমি কিছুটা নবী সেই ব্যাপারে, তবু পসিবিলিটিসটা বললাম, তাহলে একটা ব্যাপার হয়। আর ফাইনালি আমি বলবো যে হেভিলি ডিজেল বার্ন করে ইরিগেশন ডিপেন্ডেন্ট যে বড় প্যাডি প্রোডাকশন, সেটার কম্পারেটিভ অ্যাডভান্টেজ 10 বছর আগে যেটা ছিল, এখন অর্থনীতি বলে আমাদের ইম্পোর্ট প্যারিটির দিকে যদি চিন্তা করি, যে সুবিধাটা ছিল ওটা এখন আর নাই, এই সুবিধাটা আর থাকবে না। দেয়ারফর একটা গ্রাজুয়াল শিফট from this borrow rice, irrigation dependent borrow rice to monsoon dependent আমন প্যাডি, এবং যেটা একসময় নর্থে ছিল সেটাকে এখন আস্তে আস্তে সাউথেও শিফট করার পটেনশিয়াল আছে এবং ভ্যারাইটিস ডেভেলপ হয়েছে। আমার মনে হয় সবটাই হচ্ছে একটা পলিসি এবং বাজেটারি সাপোর্ট। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাদের 5 জনকেই। আমাদের প্যানেলিস্ট যারা ছিলেন আজকে, মোহাম্মদ নাজমুল হক, আমাদের AK জাফরুল্লাহ খান, সৈয়দ মাহমুদুল হক, আনোয়ার আলম পারভেজ এবং ডক্টর সত্তার মন্ডল, এবং যারা ফ্লোর থেকেও বলেছেন, মোল্লা আমজাদ বলেছেন, পূজাবত বলেছেন, মিল্লাত বলেছেন, চ্যাটে কয়েকজন দেখলাম কিছু কমেন্টসও দিয়েছেন। তো আজকে আমরা যেটা আজকের এজেন্ডা, এই ওয়েবিনারটার মতো উদ্দেশ্য হচ্ছে একটা সমসাময়িক একটা বিষয় নিয়ে একটু ইনডেপথ আলোচনা করার চেষ্টা করে, এবং আমরা এটা এবং জোরালো ভাবে শুরু করেছি।
2 সপ্তাহ আগে আমরা হাম সংকট নিয়ে খুবই জোরালো একটা আলোচনা করা শুরু হয়েছিল। এখন এই জ্বালানি সংকট নিয়ে আজকে এটা হলো। আমরা 2 সপ্তাহ পর পর আশা করি এটা করার চেষ্টা করব, যদি আমরা সেইভাবে বিষয় পাই এবং প্যানেলিস্টদের জোগাড় করতে পারি। আজকে আই থিঙ্ক প্যানেলটা যেটা আমার কাছে খুবই ফলপ্রসূ মনে হয়েছে, যে একটা বিভিন্ন যে অ্যাঙ্গেল থেকে পুরো বিষয়টা দেখা দরকার, সেই জায়গা থেকে আমরা বুঝতে পেরেছি। যে পাম্প মালিক সমিতির চেয়ারম্যান, প্রাক্তন এনার্জি সেক্রেটারি, একজন এনার্জি সেক্টর একজন ব্যবসায়ী, and also 2 leaders of the industrial sector and the agricultural sector in terms of কি হচ্ছে। সো আমরা মোটামুটি আমার মনে হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ চিত্র চলে আসছে, এবং প্রত্যেকেই কিন্তু করণীয়, আমরা মনে হচ্ছে খুবই জোরালো ভাবে করণীয় গুলো কিন্তু আইডেন্টিফাইড হয়েছে। একটা বিষয় আই থিঙ্ক খুব পরিষ্কারভাবে উঠে এসছে, যে এটা একটা অবশ্যই একটা সংকট, কিন্তু এটাকে আমরা মোকাবেলা করছি। এটা সংকট চলছে, সেটা মোকাবেলা করার চেষ্টা হচ্ছে, কিন্তু সবকিছু ছাপিয়ে যেটা উঠে এসছে, এই সংকট হয়তো আমরা মোকাবেলা করছি, কিন্তু মধ্যমেয়াদে আমাদের আরো জোরালো নীতি চিন্তা শুধু নয়, আমাদের ম্যানেজমেন্ট প্রক্রিয়া, আমাদের সার্বিকভাবে আমদানি নীতি ইত্যাদি, এই মধ্যমেয়াদী কার্যক্রম যদি আরো জোরালো ভাবে আমরা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু এই সংকটটা একটা গভীরভাবে থেকে যাবে, হয়তো বারবার আবারও ফিরে আসবে। সুতরাং এই যে মধ্যমেয়াদী সমস্যার চিহ্নিত এবং সমাধানগুলোর জায়গা, এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এসছে, এবং গণমাধ্যমের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, এবং তাদেরকেও আই থিঙ্ক এটাও বলতে হবে যে গণমাধ্যমের অ্যাকচুয়ালি প্রয়োজন একটু তথ্য ভিত্তিক আলোচনা এবং তথ্যের অ্যাক্সেস টু একুরেট ইনফরমেশন। এটাও একটা খুবই জোরালো, এবং গণমাধ্যমে নিজেও সেটার ভিত্তিতে অ্যাকচুয়ালি তাদের যে প্রতিবেদনগুলো তুলে আনা, সেগুলো অবশ্যই নিয়ে আসা দরকার। একটা বিষয় এসছে যেটা গুরুত্বপূর্ণ at both levels, গভর্নমেন্টের জন্য, also at the level of perhaps the media as a whole, which includes actually এই যে আমরা যারা বিভিন্ন কথাবার্তা বলি, সেটা হচ্ছে the messaging itself needs to be, it can avoid panic, it can messaging এর দুর্বলতার কারণে এটাই আবার নতুন সমস্যা তৈরি করতে পারে। আমরা তো শুনলাম প্যানিকের কথা, শুনলাম আমরা মজুদের কথা শুনলাম, আবার এগুলো যখন বোঝা গেল যে অন্য পদক্ষেপের মাধ্যমে সেগুলোকে আবার ম্যানেজ করা গেছে, কিন্তু মেসেজিং এর বিষয়টা, শুধু আমরা নীতির কথা বলি, কিন্তু মেসেজিং ইটসেলফ, এবং মেসেজিং বলতে আবার সমন্বিত মেসেজিং ও খুব ইম্পর্টেন্ট। এক একজন এক এক ধরনের কথা বললে সেটা অ্যাকচুয়ালি সঠিক হয় না। তো এখানে একটা বিষয় এসছে যে নীতি পদক্ষেপ যেগুলো নেওয়া হলো, যেমন আমরা যদি তিনটা ইয়ে আসলো। একটা হচ্ছে সাপ্লাই বন্ধ, সাপ্লাই ক্রাঞ্চ, মানে লিমিট করা, আবার সেটা তুলে দেওয়া। আরেকটা হচ্ছে এই যে 7টার সময় দোকানপাট বন্ধ করা। এখন এই যে পদক্ষেপগুলো নেওয়া হলো, আমরা সার্বিক আলোচনায় বুঝলাম এই পদক্ষেপগুলো এক ধরনের একমাত্রিক চিন্তা থেকে হয়েছে। তার মানে ওই পদক্ষেপগুলো হয়েছিল শুধুমাত্র এই যোগান একটা সংকট হয়েছে সেটাকে ম্যানেজ করার জন্য, কিন্তু ওনাদের আলোচনা আনোয়ার আলম পারভেজ যেমন ইন্ডাস্ট্রির কথা বললেন, অন্যরাও অন্যগুলো বললেন, যে আমাদের এই পলিসি পদক্ষেপগুলো আবার নেওয়া উচিত, এটা কনসিকুয়েন্স কি হবে সেগুলোকেও মাথায় রাখে। বিশেষ করে এখন বোঝা যাচ্ছে 7টার সময় এই যে বন্ধ রাখা, এটা কতটুকু সে সাশ্রয় করছে, দ্যাটস এন ইস্যু, কিন্তু কনসিকুয়েন্স পার্টিকুলারলি অন দি যারা মোর দুর্বল, এই যে এসএমই সেক্টর, এবং এটা নক অন ইফেক্ট যারা ব্যবসাগুলো যোগান দেন। তো এই জায়গায় নীতি নির্ধারক মহলের এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মেসেজ এখান থেকে, এই আজকের আলোচনা থেকে যাচ্ছে, যে পদক্ষেপ নেওয়ার সময় এটা সম্ভাব্য পরিণতিগুলোকেও আলোচনার মধ্যে নিয়ে আসা দরকার। এখানে মোল্লা আমজাদ একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, এবং সেটা মোহাম্মদ নাজমুল হকও তার প্রারম্ভিক বক্তব্যে দিয়েছিলেন, যে এই যে
পদক্ষেপগুলো নেওয়ার বিষয়ে এখানে যে আমলা নির্ভরতা একটা বড় ধরনের সমস্যা হতে পারে। কারণ আমলারা হয়তো একমাত্রিক, ওনারা ওই যোগানটা ইমিডিয়েট একটা ক্রাইসিস ছিল, সেটাকে কিভাবে ট্যাকেল করবে এটা নিয়ে চিন্তা করছেন। সাতটা ওনারা বন্ধ করে দেওয়া, এগুলো তো আমাদের বন্ধ করে দেওয়া তো আমাদের খুব একটা ইনস্টিংক্টিভ হয়, কিন্তু কনসিকুয়েন্সটা কি? এই যে আনোয়ার আলম পারভেজ যেটা বললেন যে এই যে ব্যবসা কখন হয়, সেখানে আমাদের ক্ষুদ্র মাঝারিরা কখন করে, এগুলোর কিন্তু ফলাফল ওইভাবে যে যোগানের বিষয়ে অত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল না, কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট অন দি ইকোনমিক টেরেন এখানে আরো বেশি হয়েছে। সুতরাং এই বিষয়গুলো নীতি নির্ধারণে বিশেষ করে খুবই জরুরি। এবং এখানে যে মোল্লা আমজাদের পয়েন্টটা আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট টু টেক অন বোর্ড। এই যে, এবং নাজমুল সাহেবরাও বলেছেন, এইবারে ওনাদের সাথে যারা অ্যাকচুয়ালি মাঠে আছেন তাদের সাথে জোরালো আলোচনাটা কিছুটা অনুপস্থিত ছিল বা দুর্বল ছিল। এই জায়গাটা একটা পরিবর্তন আনাটা খুবই জরুরি। এই যে আমলাতান্ত্রিক নির্ভরতা, অ্যাকচুয়ালি এটা আমরা প্রশাসন তো অবশ্যই তারা একটা স্তম্ভ রাষ্ট্রের, কিন্তু এই আমলা নির্ভরতা যদি আবার এই যে মাঠ পর্যায়ে যারা আছেন তাদের যে পরামর্শের বিষয়গুলো উপেক্ষিত হয়ে যায়, সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে উদ্দেশ্যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেগুলো থেকে আমরা বঞ্চিত হবে। তো এখানে আই থিঙ্ক এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এসছে। বাট আমাদের খুব জোরালোভাবে এসছে সাপ্লাই চেইন অক্ষুণ্ণ রাখার জন্য অনেক কিছু বিষয় আছে, যেখানে আমাদের এই যে আপনার বিষয়টা, যেমন স্টক ক্যাপাসিটি বাড়ানো, রাফুল্লাহ খান খুবই জোরালোভাবে সেটা বলেছেন। আবার এই যে ইস্টার্ন রিফাইনারি, মানে এই যে রিফাইনিং ক্যাপাসিটি, এটার বিষয়ে আপনারা গুরুত্ব দিয়েছেন। এই যে সাপ্লাই চেইন, এটা অক্ষুণ্ণ রাখাটা বা নিরবিচ্ছিন্ন সাপ্লাই চেইন ইনশিওর করাটা অনেকগুলো পদক্ষেপের উপর নির্ভরশীল। সেই ডাইভার্সিফাইং সোর্সেস অফ ফুয়েল, আপনার এই যে ক্যাপাসিটি, পোর্ট, সৈয়দ মাহমুদুল হক যেটা বলছিলেন যে পোর্ট ইনফ্রাস্ট্রাকচার, পার্টিকুলারলি জেটি ইত্যাদি, এগুলোকে আরো সম্প্রসারণ করা, এগুলো দিকে আমাদের নজর দিতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একই সাথে আমরা দি ডিসকাশন ওয়াজন্ট অনলি অ্যাবাউট আপনার এই ডিজেল অ্যান্ড অয়েল, ইট ইজ অলসো অ্যাবাউট সোলার, ইট ইজ অ্যাবাউট কোল, ইট ইজ অ্যাবাউট গ্যাস। এগুলো নিয়ে কিন্তু জোরালো আলোচনা। গ্যাসের বিষয়ে আই থিঙ্ক এখানে বিগ বড় ধরনের, আমরা যে সমুদ্র বিজয়ের বহু সেমিনার আমরা 2014-15 দিকে করলাম, ওই সেমিনার করে আমরা শেষ করে দিলাম সমুদ্র বিজয়, কিন্তু গ্যাস এক্সপ্লোরেশনে একটা পদক্ষেপও সেইভাবে আমরা ওইভাবে নিতে পারিনি বিশ্বাসযোগ্যভাবে। সো এইখানে কিন্তু খুব জোরালো একটা বক্তব্য দিতেই হবে। কোল আমাদের আছে, সেটার বিষয়ে আমরা এক ধরনের নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছি যে এটার পদক্ষেপগুলো সুস্পষ্টভাবে কিভাবে আগাতে হবে। কোল নিয়েও আমাদেরকে খুবই জোরালো একটা চিন্তা, শুধু নীতি নির্ধারক মহলে নয়, আমাদের যারা সিভিল গ্রুপস আছে তাদেরকেও কিন্তু এনার্জি সিকিউরিটির দায়িত্ব এটা শুধুমাত্র রাষ্ট্রের নয়, এটা বিশেষ করে ধারণাগুলোর জায়গায় পরিষ্কার করা, জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সেখানে এই যে নাগরিক সংলাপ যেগুলো আছে সেগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে বলে আমাদের হচ্ছে। এবং আমি এই বলে শেষ করতে চাচ্ছি যে এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, কিন্তু এখানে আমরা অনেকগুলো স্তরে এই কোথায় আমাদের নজর দেওয়া দরকার, কোথায় আমাদের ভ্রান্তিগুলো আছে, বিশেষ করে পলিসি স্টেপস গুলো, যাতে করে কনসিকুয়েন্স পার্টিকুলারলি অন দি ইকোনমি অ্যান্ড দি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। সবশেষে যেটা আমি একটা বলতে চাই যে এই ডাইভার্সিফিকেশনে আমাদের সোলার বিষয়টা অ্যাকচুয়ালি এসছে সামনে। সোলারের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বের সাথে, এবং এই যে পুরো সংকট যেটা এবারে হলো, এটা কিন্তু ক্যান বি এ অপরচুনিটি ফর এ রিয়েল বিগ পুশ অন সোলার। এখন বিগ পুশ বলতে আমরা তো করতে পারি যে কিছু হচ্ছে। একজন মনে হয় ইনডাইরেক্টলি একটু প্রশ্ন তুলেছেন, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড যারা ইলেকট্রিসিটি এই যে গ্রিডে, এই যে সোলারেরটা গ্রিডের সাথে সংযুক্তকরণে,
সেখানে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড কি কতটুকু উৎসাহী। আমরা একটা সেমিনারে শুনলাম যে এইখানে গভর্নমেন্ট হ্যাজ টু বিকাম অন বোর্ড। অ্যাকচুয়ালি সোলারকে আমাদেরকে জোরালো সার্বিক একটা উদ্যোগ এখানে নিতে হবে। আমি জানি যে বিভিন্ন যারা প্রাইভেট সেক্টর এন্টারপ্রেনিয়র্স উদ্যোক্তা তারা কিন্তু বড় ধরনের বিনিয়োগের জন্য এখানে উৎসাহী, বাট প্রোভাইডেড এই ক্রিটিক্যাল পলিসি স্টেপস গুলো আর ওভারকাম। সোলারে এই 2026-এর এই সংকটের অন্যতম একটা, কিন্তু যখন গণমাধ্যম এইটার গল্প লিখবেন ধরেন 1 বছর পরে, এই গল্পটা হওয়া উচিত যে সংকট হয়েছিল কিন্তু বাংলাদেশ যেটা করেছে এই সংকটের সূত্র ধরে সার্বিকভাবে তার এনার্জি সিকিউরিটির বিষয়ে নতুন চিন্তাগুলো নিয়ে আসতে পেরেছে এবং সেইভাবে এনার্জি সিকিউরিটির পথে আমরা অনেক দূর আরো এগিয়ে যেতে পেরেছি। আজকে এতটুকু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আমরা আশা করি আবারও পিপিআরসি আয়োজিত এই আজকের এজেন্ডা এই ধরনের ওয়েবিনারে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের একটি ধন্যবাদ। ছবি একটা স্ক্রিনশট নিতে চাই আপনাদের। নিজেদের চেহারা যদি একটু আনমিউট করেন তাহলে আমরা ভিডিওটা আনমিউট করেন প্রত্যেকেই। লজ্জার কিছু নাই এখানে। এখানে আমরা একটা রেকর্ড রাখতে চাচ্ছি আর কি, বিশেষ করে। তো সবাইকে অনুরোধ করছি। 71 দেখতে পাচ্ছি, তারপরে নোমান, বাহার, যমুনা, উর্মি, এখনো দেখা যাচ্ছে না। আর মুশফিকা একজনকে দেখতে পাচ্ছি, উনি যদি করেন। রাজ্জাক, হ্যাঁ। ওকে, আমরা সবাই রেডি? নেওয়া হলে একটা সিগন্যাল দিও। না হলে বিচার বললাম একটু কথা বলেন, ভাই অনেক কথা বলছে আজকে না বলি। হ্যাঁ, একটু ছবিটা তুলে নিয়ে আগে তুলে নেওয়া হয়েছে কিনা আমাকে একটু সিগন্যাল দিতে হবে। হাসি অনেকক্ষণ ধরে রাখা যাবে জি না। স্যার, হয়েছে স্যার ছবিটি। ওকে অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ভালো থাকবেন। নাজমুল সাহেব অসংখ্য ধন্যবাদ। মাহমুদ ভাই, আপনাকে অনেকদিন পর দেখলাম হ্যাঁ, অনলাইনে। তুমি তো আসো না, ভুলে আমাদের গেছি। আজকের ওয়েবিনার এজেন্ডা, আসবো, আজকের দেখি ফোন এজেন্ডা করে কিন্তু আসবো। শেষ। এখন হচ্ছে সামাজিক আড্ডা। বাট আমরা একটু পরে এটা বন্ধ করি। স্পিল ওভার।